আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের প্রোগ্রাম মানুষ মানুষের জন্য লাইভ ফ্রম লকডাউন থেকে। আমি এমআর মিথুন। আজকে হলো আমাদের ব্যাচ হলো 11 ব্যাচ। আমাদের 11 ব্যাচের যারা ছোট ভাই বোন আছে তাদেরকে নিয়ে আজকে আমাদের লাইভ প্রোগ্রাম। তো সবাইকে একটু দেখি 11 ব্যাচের কারা কারা আছে এখানে। ওকে, এখানে অনেকগুলো পরিচিত মুখ, যারা এক সময় দেখা যাচ্ছে কি ইউনিভার্সিটি কাঁপিয়ে বেড়াইছে আর কি, সেই মুখগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আছে আখি, আছে হীরা, আছে জাবের, আছে অ্যানি, আছে এবং ফয়সাল আছে। আচ্ছা, এরা কোথায় আছে এবং কোথা থেকে এরা লাইভে আসছে এটাও একটু বলতে হয় আর কি, না বললেই মানে হচ্ছে না। সেটা হলো আখি এখন অবস্থান করছে আজিমপুরে, হীরা অবস্থান করছে হলো মিরপুরে, জাবের কোথায় অবস্থান করছিস রে ভাই? ঢাকাতে ভাই। ঢাকা কোন জায়গা অবস্থান করছিস? জি, আমি ইন্দিরা রোড। ওকে। এবং অ্যানি অবস্থান করছে সুদূর সেই অস্ট্রেলিয়া থেকে। অ্যানি আমাদের সাথে লাইভে আসছে। অ্যানির একটা ব্যাপার বলে রাখিস, এখন বাজে রাত 3:11। তো এখনো দেখা যাচ্ছে কি সে আমাদের সাথে এই দূর থেকে আমাদের সাথে লাইভে আসছে। এবং আর একটা ব্যাপার হলো আমাদের সাথে আছে ফয়সাল আছে হলো ইউকে থেকে। এখন ওখানে দুপুর। ফয়সাল, দুপুর কয়টা বাজে এখন? ইউএসএ তে এখন 1:13। দুপুর 1:13। ওকে, আমরা আসলে মানে বিভিন্ন সময় দেখা যাচ্ছে কি বিভিন্ন সময় থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা এই লাইভে আসছি। 11 ব্যাচের এই লাইভে আমরা দেখা যাচ্ছে কি 11 ব্যাচের সবাই এখানে আসতে পারবে। আমার সাথে যদি পার্সোনালি নক করে আমি এখানে 11 ব্যাচকে এখানে এই লাইভে ইনভলভ করার একটা সুযোগ করে দিতে পারি। যদি কেউ মনে করে যে হ্যাঁ আমার এই বন্ধুগুলোর সাথে একটু সিআপ করা দরকার, সেক্ষেত্রে 11 ব্যাচ এখানে এসে এখানে কথা বলতে পারে, কোনো সমস্যা নেই। যাবে 12 ব্যাচ। ও সরি 12 ব্যাচ, রাইট। প্রতিদিন একটা করে শো হচ্ছে, তো 11 ব্যাচ হয়ে গেছে 2টা। হ্যাঁ, এজন্য আর কি আমি একটু কনফিউশনে ছিলাম। নো প্রবলেম, থ্যাংক ইউ জাবের স্মরণ করে দেওয়ার জন্য। হ্যাঁ, 12 ব্যাচের আজকে কিন্তু যারা যারা এখানে আছে, অ্যানি আছে, ফয়সাল আছে এবং আমাদের পুতুল, সে লাইনে আসতে পারছে না, সামহাও কোনো প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, সে আসতে পারছে না। আসলেই আমরা লাইভে নিয়ে নিব তাকে। তো তারা অ্যানি এবং পুতুল দুজনই অস্ট্রেলিয়ায় অবস্থান করছে এবং ফয়সাল ইউএসএ তে অবস্থান করছে। সো সবার সাথে আমরা কথা বলবো পর্যায়ক্রমে, কিন্তু প্রথম অবস্থায় আমরা একটু পরিচয় না, আমরা লকডাউন কেমন যাচ্ছে, করোনা পরিস্থিতি কেমন যাচ্ছে, এই সিচুয়েশনটা জানবো সবার কাছে। এটা একটু পর্যায়ক্রমে আসি হলো প্রথমেই। আচ্ছা, লেডিস যেহেতু ফার্স্ট, আমরা প্রথমে আসি আখির কাছ থেকে। আখি, কি অবস্থা আপু, কেমন আছো? কেমন যাচ্ছে দিনকাল এবং লকডাউনটা কেমন যাচ্ছে? আখি আমাদের সাথে শেয়ার করবে। আখি। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ যে এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য। অনেকদিন পর সবার প্রিয় মুখগুলা দেখলাম। লকডাউন তো ভাইয়া হঠাৎ করেই চলে আসলো। প্রথম দিকে খুব এনজয় করছিলাম যে হঠাৎ করেই কর্মব্যস্ত ছিলাম। এখন একটু স্থবির যাচ্ছে, একটু ফ্রিলি আছি বাসায়। বাসার কাজ করছি বা ফ্যামিলিকে টাইম দিতে পারছি, সবকিছুই হচ্ছে। বাট এখন আসলে মানে এই স্থবিরতা আর ভালো লাগছে না। এখন আর কি বোর ফিল করছি অনেক। আর আশেপাশে যখন মানে খবর দেখি, প্রতিদিনই আস্তে আস্তে আমাদের এদিকে আক্রান্তের হার বাড়ছে। আপনি জানেন ওয়ারি, তারপর লালবাগ আমার এলাকার আশেপাশেই। তারপর হচ্ছে আমি যেখানে থাকি মূলত আজিমপুরে, আজিমপুরের এই আশেপাশেও বেশ অনেক করোনা রোগী আছে, কিন্তু তারপরও দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে সচেতনতা অনেক কম। এখন আমরা সেভাবে সচেতন হতে পারিনি। সো এটার জন্য মূলত আমরা খুব ভয়ে আছি। যেমন আপনার বাইরে যাওয়া বা সাধারণভাবে বাজার করা বা এগুলো করতেও কিন্তু খুব ভয় পাচ্ছি। এটাই হচ্ছে আর কি। তো ভাইয়া আপাতত আখিল লকডাউন যাচ্ছে হলো প্রথমে খুব ভালো লাগতো, কিন্তু এখন ভালো লাগছে না, অসহ্য লাগছে সেই লকডাউনটা। কিচ্ছু করার নাই বন্ধু, কিচ্ছু করার নাই ছোট বোন, বাসায় থাকতে হবে, স্টে হোম, কিচ্ছু করার নাই। কারণ কি পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, আখির কাছে শুনলাম, আমরা এখন সরাসরি চলে যাই অস্ট্রেলিয়ার অ্যানির কাছে। অ্যানি বোন আমার, লকডাউন কেমন যাচ্ছে একটু শুনি। লকডাউন অবস্থার ওদিককার অবস্থাটা কি, লকডাউন এটাও একটু শুনি।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আম, এইরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, যেখানে আমরা মানে বর্তমানের অবস্থা নিয়ে কথা বলতে পারি। তো উম, এইখানে ভাইয়া আমি বলবো লকডাউনটা খুবই উম, কঠিন। কারণ এখানে কোনো ফ্লেক্সিবিলিটি নাই। লকডাউন মানে লকডাউন, স্টে হোম মানে ওকে। স্টে হোম। আপনার কোনো আদার কোনো অপশন নাই যে আপনি একটু বাইরে গিয়ে ঘুরে আসতে পারবেন, কেউ আপনাকে কিছু বলবে না। মোটা অঙ্কের ফাইন আপনাকে গুনতে হবে যদি আপনি বাইরে যান উইদাউট কোনো প্রয়োজন ছাড়া, ও ইমার্জেন্সি মাই গড। প্রয়োজন ছাড়া। আচ্ছা। আপনি যাবেন, যদি আপনাকে পুলিশ জিজ্ঞাসা করে যে আপনি কোথায় যেতেছেন, আপনি যদি উপযুক্ত কারণ না দেখাতে পারেন, আপনাকে দিতে হবে $1600 মতো ফাইন। ওকে। যে এখানে এটা একটা পুরাই মোটা অঙ্কের একটা ফাইন। তো এই হুম। ফাইনের ভয়ে বলেন অথবা মানুষ খুব সচেতন, এডুকেটেড, এইটাও হইতে পারে, যে কারণে সবাই হুম। এই মুহূর্তে মানে সরকারের আইনগুলো খুব ভালোভাবে মেনে চলছে। সরকারও খুব হুম। আপনার হেল্পফুল ছিল। সবকিছু মিলায়ে এখনকার পরিস্থিতিটা অনেক ভালো। হুম। আমি বলবো অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে অস্ট্রেলিয়ার। তো আমি ঠিক যেই জায়গাতে থাকি সেই জায়গাতে মোটামুটি এখন লকডাউন শিথিলের পর্যায়ে। হুম। কিন্তু তারপরেও যে আমি যেই আপনার আগের মতো পার্টি করা বা একসাথে হওয়া, লোক সমাগম করা এগুলা এখনো নিষিদ্ধ। কিন্তু আপনি কিছুটা ধরেন আপনি এখন বাইরে বের হতে পারবেন, কিছুটা পরিস্থিতি স্বাভাবিক। আচ্ছা। আর লকডাউন পরিস্থিতিতে বাসায় কি করা হয়? যেহেতু ছোট ভাই ওখানে দেখা যাচ্ছে কি জব করে একটা আহ, উম আহ, ছোট ধন্যবাদ ভাই। ভাইয়া। আসলে হুম। ছোট ভাই বলতে আমার হাসব্যান্ড হচ্ছে আপনার এখানে পাবলিক অ্যাকাউন্ট্যান্ট। তো ওর য হুম। যেহেতু অফিস বন্ধ, ও বাসায় থাকে। কিন্তু ও বাসায় থেকেও আপনার বাংলাদেশী কমিউনিটি যারা আছে, এখানকার যারা পরিচিত বাংলাদেশী আছে, সবাইকে চেষ্টা করে ফোনে হেল্প করার জন্য। হুম। আম আর আমার কাজটা যেহেতু এসেনশিয়াল কাজের মধ্যে পড়ছে, আমাকে ৫ দিনই কাজে যাইতে হয়। আর আমার আমি যেহেতু ৫ দিন কাজে যাই, তো আমার হুম। বাচ্চাও আমার সাথে ওর কিন্ডারে যায় ৫ দিন। তো আচ্ছা। তো আমার আমার কাজটা অফ রাখার কোনো সুযোগ নাই। কিন্তু হুম। আম আ যারা আমার সাথেই কাজ করছে হুম। ক্যাজুয়ালি তারা অলরেডি অফ, তারা কাজে আসতে পারতেছে না। সেইজন্য সরকার ওদেরকে মানে আপনার ফাইন্যান্সিয়ালি অনেক হেল্প করতেছে। আচ্ছা। তো আম আর ধরেন ইমার্জেন্সি সার্ভিস, তারপর ডক্টর যারা আছে, এই সময়ে সবচাইতে বেশি মানে আম মানব বলে মানবতা জন্য যারা কঠোর পরিশ্রম করতেছে, তারা সবাই ধরেন হুম। কাজ করতেছে। তাদের আচ্ছা। জন্যে কোনো লকডাউন নাই। তারা হুম। কাজের সময়টা ছাড়া বাকিটা সময় বাসায় থাকতেছে। আচ্ছা, মানে আমি যেটা বুঝতে পারলাম যেটা হলো কি অ্যানিদের সে অস্ট্রেলিয়াতে প্রচন্ড কঠিন ভাবে লকডাউনটা পালন করা হয়, এবং যদি লকডাউন যদি কেউ পালন না করে, লকডাউনের অবস্থায় সচেতন যদি কেউ না থাকে, সেক্ষেত্রে তাদেরকে জরিমানা করা হচ্ছে আর কি। সেটা হলো ফিনান্সিয়াল জরিমানা করা হচ্ছে। এই যে পানিশমেন্টটা দেওয়া হচ্ছে, এই পানিশমেন্টটা দেখা যাচ্ছে কি আহ, মানে এটা হলো বড় অঙ্কের পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এই জন্য মানুষ কিন্তু ভয়ে বের হয় না, এরকম একটা ব্যাপার। অ্যানি, am I রাইট? হ্যাঁ ভাইয়া। রাইট। তো থ্যাংক ইউ সো মাচ অ্যানিকে তার অস্ট্রেলিয়ার যে মেলবোর্ন থেকে তার একটা ধারণা দেওয়ার জন্য, ওখানে লকডাউন কেমন যাচ্ছে এবং নিজে লকডাউন কেমন ভাবে পালন করছে। এই পর্যায়ে আমি উই হ্যাভ অ্যানাদার লেডিস, দা হীরা। হীরার কাছে আসবো। হীরা, কি অবস্থা? মিরপুর থেকে লকডাউন কেমন উপভোগ করছো বাসায় থেকে? হীরা। আসসালামু আলাইকুম ভাইয়া। ফার্স্ট অফ অল আজকে আমাকে চুজ করার জন্য, এই পারফরমেন্স বা এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, সো দ্যাট আমি সবাইকে কিছু বলতে পারি যে আমাদের দেশে কি অবস্থা চলছে। এই করোনা ভাইরাস এখন একটা সারা বিশ্বেই, শুধু আমাদের দেশেই না, সারা বিশ্বে একটা মহামারী আকার ধারণ করেছে। তো তার জন্য আমরা সবাই বাসায়, সবাই লকডাউনে আছি। তো প্রথমত আমি যেটা বলতে যাচ্ছি যে আমরা বাংলাদেশে যে অবস্থাটা, ওটা একদমই ভালোর দিকে না। প্রথমত আমরা শুনেছিলাম যে এপ্রিল মাসটা হয়তো অনেক খারাপ যাবে, অনেক বেশি মানুষ এফেক্টেড হবে। এখন শুনছি মে মাসটা তার চেয়েও বেশি খারাপ যাবে, এফেক্টেড যাবে।
কিন্তু আমাদের যে লকডাউনটা 1 মার্চ ছিল, যেটা মার্চের 26 থেকে শুরু হয়ে এপ্রিল মে 6 পর্যন্ত নেওয়া হয়েছে, আমার মনে হয় সেই লকডাউনটা আরো বাড়ানো উচিত। হ্যাঁ, আমি এর মধ্যে শুনতে পেরেছি যে অনেক শিল্প প্রতিষ্ঠান, তারপরে গার্মেন্টস কোম্পানি, আবার অনেক কোম্পানিও খুলে ফেলছে 6 তারিখের পরে, 10 তারিখের পরে। আমি যেহেতু যেই অফিসে জব করি, আমার কোম্পানিটা হচ্ছে স্টক মার্কেট নিয়ে, হ্যাঁ, শেয়ার বাজার নিয়ে। তো আমি সেদিন একটা নিউজে দেখলাম যে 10 তারিখের পর থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিরাং স্টক এক্সচেঞ্জ এগুলো খুলে ফেলবে। এগুলো ট্রেড শুরু হবে আগের মতো করে, কারণ ওই ট্রেড বন্ধ হওয়ার কারণে অনেক দেখা যায় ব্রোকার হাউস বা যারা হচ্ছে ছোট ছোট ইনভেস্টররা আছে, তাদের অনেক টাকা, অনেক কর্মসংস্থান আটকে আছে। তো 10 তারিখের পরে ফুল সুইং এ সব কাজ শুরু হবে। তো আমি ওই জিনিসটা নিয়ে একটু শঙ্কায় আছি যে যেহেতু অফিস খুলে যাবে, এই সব শেয়ার মার্কেট বলেন বা ট্রেড হাউস বা ব্রোকার হাউস সব খুলে যাবে, এরপরে যদি এগুলো ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে সিনারিওটা দাঁড়াবে সেটা নিয়ে আমি আসলে খুবই শঙ্কিত। আমি এরকম একটা স্ট্যাটিস্টিকে আজকে শুনছিলাম নিউজে যে মে মাসে করোনা রোগী এফেক্টেড হওয়ার পসিবিলিটি 50,000, যেখানে এখন আজকে পর্যন্ত করোনা রোগী এফেক্টেড আছে 8,238 জন, ইফ আই এম নট মিস্টেকেন, বা হয়তো 2-1 জন এদিক ওদিক হতে পারে। এই পর্যন্ত এতজন এফেক্টেড, বাট মে মাসে এইটার ভয়াবহতাটা আরো বাড়বে। সো ওই জিনিসটা নিয়ে আমি অনেক বেশি চিন্তিত যে কি হবে। আমার মনে হয় আরেকটু কড়াকড়ি বা আরো আমি তো জানি যে মিরপুরে কিন্তু অনেক জায়গায় কিন্তু একদম ফুল লকডাউন, মানে বাঁশ দিয়ে আর্মিরা কিন্তু বেঁধে রেখেছে যেন কেউ না যেতে পারে। সেই ক্ষেত্রে তোমার ঠিক আশেপাশে বাসার মানে কি অবস্থা? এটা কি তোমার কি বাইরে জানলা দিয়ে দেখা যায় বা এরকম কখনো দেখেছো? আমি হচ্ছে, হ্যাঁ জি ভাইয়া, আমি মিরপুর 11.5-তে থাকি। মিরপুর 11 নাম্বারটা লকডাউন, ওখানে 10 জন এই পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে। হ্যাঁ, তো ওই জায়গাটা পুরোটা লকডাউন। পরে মিরপুর প্রথম যেই জায়গাটা এফেক্টেড হওয়ার খবর এসেছে যে মিরপুর 1 নাম্বার কুর্মিটোলা, ওই জায়গাটাও লকডাউন। বেশ কিছু বাসা, বিল্ডিং এর নিচে হচ্ছে লকডাউনের সাইনবোর্ড লাগানো, ওখান থেকে বের হওয়া যায় না। ইনফ্যাক্ট আমাদের রেড ফ্ল্যাগ দেয়া আর কি। হ্যাঁ, রাইট দেওয়া যে লকডাউন, একদম টোটালি লকডাউন। আমাদের এরিয়াতে এখন আছে, বাট মিরপুর 11-তে শুনেছি পুরোপুরি লকডাউন। ওকে হীরা, ধন্যবাদ ওখানকার আপডেট দেওয়ার জন্য এবং লকডাউন কেমন যাচ্ছে এটা শেয়ার করার জন্য। হীরাকে অনেক ধন্যবাদ। এখন আমরা আসব, দেখা যাচ্ছে কি আমাদের আমি জাবের কাছে একটু পরে আসতেছি। জাবের ভাই, মাইন্ড করিস না তুই, ঠিক আছে? আমরা একটু ফয়সালের কাছে আসি। না ফয়সালের কাছে যান। ফয়সাল আসছে, মানে আমার দেশের বন্ধুদের সাথে তো কথা হয়, দেখা হয়, বিদেশিরা আসছে, খুব ভালো লাগতেছে দেখে আর কি। রাইট। এখন ব্যাপারটা হলো কি, ফয়সালের পরিচয়টা দেই। ফয়সাল হলো ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ল এন্ড হিউম্যান রাইটসে পড়াশোনা শেষ করছে। শেষ করার পর সে এখন অবস্থান করছে ইউএসএ সে পুলিশ ডিপার্টমেন্টে জব করে। আমি ফয়সাল ঠিক বললাম তো? জি, পুলিশ ডিপার্টমেন্ট, এনওয়াইপিডি তে। রাইট, উই আর রিয়েলি প্রাউড অফ দ্যাট যে আমাদের যে বাংলাদেশের দেখা যাচ্ছে আমাদের এই কাছের ছোট ভাই, সে দেখা যাচ্ছে কি ইউএসএ তে পুলিশ ডিপার্টমেন্টে জব করে। আমরা অনেক এটা নিয়ে অনেক পজিটিভ, আমরা অনেক গর্বিত আমরা এই ব্যাপারটা নিয়ে। শুধু এটাই না, এই সময়গুলোতে ফয়সাল কিন্তু লকডাউন পালন করতে পারছে না বন্ধুরা। এই সময়গুলোতে আমরা কিন্তু প্রিন্সকে নিয়ে আসছিলাম, প্রিন্স সার্জেন্ট, দেখা যাচ্ছে সে এসআই, সেও কিন্তু বলেছে আসলে মানুষের জন্য কাজ করে যাচ্ছে, ভলান্টিয়ারি কাজ করে যাচ্ছে। তো আমি ফয়সালের উদ্দেশ্যে বলতে চাই, ফয়সাল আমাদের সকলের পক্ষ থেকে সারা মানে আমরা জানি ইউএসএ তে কিরকম খারাপ ভয়াবহ অবস্থা, কতগুলো মানুষ মারা যাচ্ছে। এরকম পরিস্থিতিতে প্রতিদিনই ডিউটি করতে হয়। আজকে ডে অফ আছে, আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে কালকে আবার যেতে হইতে পারে। তো এই সময় যে মানুষের জন্য যে ভলান্টিয়ারি যে কাজটা করা হচ্ছে, এটার জন্য আমাদের সকলের পক্ষ থেকে স্যালুট। আমি ফয়সালকে বলবো, ফয়সাল এখন তো লকডাউনের এই পরিস্থিতিতে ইউএসএ
কেমন এইরকম করুণ পরিস্থিতি এখন ইউএসএতে অনেক মানুষ মারা যাচ্ছে, এখানে কেমন ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের সাথে সংক্ষিপ্তভাবে যদি একটু আলোচনা করা যেত আমরা বুঝতে পারতাম। ফয়সাল। আমি ট্রাই করব। যাক, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনাকে এত মানে ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য। তারপরে আমি শুরু করতে চাচ্ছি যে আমাকে এখানে আনার জন্য অনেক ধন্যবাদ, বাট আমি ইউএস এর এইসব তথ্য আমি যদি আপনাদের কাছে শেয়ার করি আপনাদের খুবই খারাপ লাগবে। কারণ আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমাদের এখানে এখন পজিটিভ কেসের সংখ্যা 11 লক্ষ, যেখানে মৃতের সংখ্যা 64,000 মোর দেন। এভরি ডেজ পজিটিভ আসতেছে মোর দেন 30,000 এন্ড মৃতের সংখ্যা হচ্ছে মোর দেন 22,000। Yesterday it was 22,000. No, 2,200. Okay, so আপনাকে চিন্তা করতে হবে যে প্রতি ঘন্টায় কতজন মানুষ মারা যাচ্ছে। এর মধ্যে যারা ফার্স্ট রেসপন্ডার আছে তাদের সবাইকেই কাজ করতে হয়, এর মধ্যে ডাক্তার, পুলিশ, দেন নার্স, দেন ডেলিভারি ম্যান, এদের সবারই কাজ করে যেতে হচ্ছে। আর একটা দুঃখের ব্যাপার যে এই যে আমার সহপাঠী এনি যে বললো অস্ট্রেলিয়াতে ওদের এরকম ফাইন করতেছে, স্ট্রিক্টলি ফলো করতেছে, বাট আমাদের ইউএসএ তে ওভাবে স্ট্রিক্টলি কেউ ফলো করতেছে না। ইভেন আমাদের পুলিশও কেউ আপনাকে বাধা দিবে না আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, ইভেন ফাইনেরও কোনো ব্যবস্থা নেই। যে যার মতো করতেছে, যে যার নিজের অবস্থান থেকে কতটুকু মানে সে সেফটি পালন করতেছে এটাই মেইন ব্যাপার। তারপরও অনেকেই কিন্তু সেফটি বজায় রেখেই চলাফেরা করতেছে, বাইরে অত বেশি লোকজন নেই, বাট তারপরও কিন্তু সবাই বাসায় বসে দিন কাটাচ্ছে। বাট অনেকেই কিন্তু মৃত্যুর সময় গুনতেছে, বিশেষ করে এল্ডারলি পিপল, বিশেষ করে যারা 60+ পিপল, তারা খুবই রিস্কের ভিতরে আছে। এবং এখানে ম্যাক্সিমাম মানুষই হয় তাদের হার্টের সমস্যা অথবা নানান ডিজিজে আক্রান্ত। বিশেষ করে আমার বাবা, আমি আমার বাবার সাথেই আছি, সে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে 2 বছর আগে, প্লাস আব্বুর ডায়াবেটিক্স খুব হাই লেভেলের। তো সেই ক্ষেত্রে আব্বু খুবই ভয় পাচ্ছে। আমি কাজে যাচ্ছি, আব্বু কিন্তু ভয়ে থাকে, এজন্য আমি মাঝে মাঝে অফ নেই, বাসায় থাকার চেষ্টা করি, বাট তারপর আমাকে কাজে যেতে হয়। যেমন নেক্সট উইকে আমার আবার কাজ আছে, আমাকে যেতে হবে। আমি নিজে ছিলাম। দুঃখের কথা হলো যে আমার খুব ক্লোজ কলিগ কয়েকজন মারা গেছে, তাদের মৃত্যুর সংবাদ পাওয়ার পরে আমি কিছুদিন রাতে ঘুমাতে পারিনি। বিশেষ করে আমার খুব ক্লোজ একজন সুপারভাইজার, বেস্তে নসিব করুক, উনি মারা গেছেন। ওনার সাথে আমি লাস্টে আমি যেদিন কাজ করছি ওনার সাথে আমি কাজ করে আসছি, ওনার যেদিন লাস্ট কাজ ছিল। এরপরে উনি আইসিইউ তে ছিল অলমোস্ট 3 উইকস। আচ্ছা আচ্ছা। তো এরকম আরো কিছু আমাদের খুবই ক্লোজ, আমরা একসাথে কাজ করি। যখন আমরা কাজে যাই প্রতিদিন একসাথেই আমরা কাজে গিয়ে একসাথে আমরা যা কাজ করি একসাথেই কাজ করি। যে খুব ক্লোজ কলিগ, তারা কিছু আইসিইউ তে আছে এখনো, এবং কিছু আছে এখন তারা রিকভার্ড অলরেডি। বাট এই ভাইরাসটা এতই খারাপ যে আপনি রিকভার্ড হওয়ার পরে আবার সে এফেক্টেড হচ্ছে, সে সুস্থ, সে নেগেটিভ, আবার সে পজিটিভ হচ্ছে। আমি একজনের কথা বলতে চাই, আমাদের বাংলাদেশি, আমাদের বরিশালেরই এক পুলিশ অফিসার জনি ভাই, উনি এখানে খুব হাই লেভেলের একজন পুলিশ অফিসার। এখানে অনেক বাঙালি আছে, পুলিশ খুব বড় র্যাঙ্কের। তো জনি ভাইয়ের কথা আমি স্পেশালি বলবো, উনি কাজে যেতেন এবং বাসায় যাওয়ার পরে ওনার বাবা মারা গেছেন, ওনার মা এখন পর্যন্ত আইসিইউ তে। ওনার মা জানে না ওনার বাবা 3 সপ্তাহ হইলো আজকে মারা গেছে, ওনার মা এখন পর্যন্ত জানে না। তো খুবই দুঃখের ব্যাপার যে এরকম মানুষ, আমাদের খুব কাছের মানুষগুলো মারা যাচ্ছে। আমার নেইবার একজন মারা গেছে, সে এফেক্টেড ছিল না, সে অন্য কারণে হসপিটালে যাওয়ার পরে সে আর বাসায় আসতে পারেনি, সে ওখানে বসে এফেক্টেড হয়ে ওখানেই মারা গেছে। হ্যাঁ, তো এরকম মানে খুবই খারাপ সিচুয়েশন। আমরা যে বাইরে যাব, আমরা খুব ভয়ে আছি, খুবই আতঙ্কে আছি যে আমরা কিভাবে যাব। প্রতিদিন মোর দেন 2,000 পিপল মারা যাচ্ছে এবং পজিটিভ হচ্ছে মোর দেন 30,000। রাইট, ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে এটা কতটুকু সিরিয়াস একটা মানে খুবই খারাপ ভাইরাস।
আমি বুঝতে পারছি মানে ফয়সাল আসলে আমরা জানি ফয়সাল এখন ইউএসএ থেকে সরাসরি আমাদের সাথে লাইভে আসছে, ওখানকার অবস্থা খুবই খারাপ। আসলে এই সব এতগুলো কথা ফয়সালের কাছে শোনার পরও মানুষ যারা বাংলাদেশে এখন আমাদের যে ছোট বোন ছোট ভাই বা বড় ভাই যারা আছে তারা যদি না বুঝে, মানুষ যদি এই সময় এরকম সিচুয়েশন না বুঝে, আমাদের এখন এভাবে করে কিন্তু ইফেক্টেড হয়নি, সবাই এভাবে করে কিন্তু করোনায় আক্রান্ত হয়নি। এখনো যদি না বুঝে তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো আপনারা ভালো মতো ভিডিওটা দেখেন। ফয়সাল কি বললো এগুলো কথা শুনেন। মানে আমি কি বলবো যেটা হলো আমরা কখন মরে যাব, আমরা কখন আমাদের মৃত্যু আসবে বলা যাচ্ছে না। সবার কাছে মানে খুবই ক্রুশিয়াল একটা জায়গা। এই লাইভের পরেও দেখা যাচ্ছে কেউ নাও থাকতে পারে। ফয়সাল এখন যে ধরনের কাজ করে, যে ধরনের কাজগুলো করে, দেখা যাচ্ছে সে ওইখানে যে ভলান্টারি কাজগুলো করছে, একটা পুলিশের ড্রেস পরে ভলান্টারি কাজগুলো করছে, কাজ করতে করতে যে কোনো মুহূর্তে কিন্তু রিস্কটা আসতেই পারে, যে কোনো মুহূর্তে অ্যাটাক হইতেই পারে, পজিটিভ হইতেই পারে। আমি অ্যাফেক্টেড, আমি 2 সপ্তাহ জ্বরে কিন্তু অসুস্থ ছিলাম। আমি তখন আচ্ছা ফয়সাল, এই পর্যন্ত কতবার করোনা টেস্ট করা হয়েছে ফয়সাল? আমি একবারই করাইছি, বাট তখন আমার জ্বর ছিল না, তখন আমি সিক ছিলাম, বলতে খুব দুর্বল ছিলাম, বাট তখন জ্বর ছিল না আমার বা অন্য কোনো সিমটম ছিল না। সাপোজ আমি আফটার 3 উইকস পরে আমি কিন্তু টেস্ট করেছিলাম। আল্লাহর অশেষ রহমত, ফয়সাল আল্লাহর রহমতে পজিটিভ হয়নি। এখন আমরা চাই যে একটু সাবধানতা অবলম্বন করে সবকিছু করতে হবে। সবাইকে বলছি বাসায় থাকুন, বাইরে যেতে গেলে অনেক সেফলি যাবেন, সেফলি আসবেন। মানে এখানে আগের মতো দিন নাই, যতদিন পর্যন্ত আমাদের ভ্যাকসিনটা আবিষ্কার না হচ্ছে ততদিন আমাদের এইরকম করে চলতে হবে, এটা সবার কাছে রিকোয়েস্ট আমার। আচ্ছা আমি এর পাশাপাশি জাবের কাছে যাওয়ার আগে কয়েকটা কমেন্ট আসছে, কমেন্টগুলো আমি একটু পড়ে নেই। যারা লিখেছে সবার জন্য অনেক ভালোবাসা রইল। তারপরে এখানে আমাদের আরেকটা বন্ধু লিখেছে, বন্ধুরা তোমরা কে কেমন আছো, সবাই ভালো তো? সবাই ভালো আছে ইনশাল্লাহ, এখনো সবাই ভালো আছে। এখানে উজ্জ্বল লিখেছে, ফয়সাল জাবের কেমন আছিস? তো আমরা সবার কাছে এটা প্রশ্ন নিয়ে আসবো। হ্যাপি টু সি ইউ অল জাবের, হীরা, ফয়সাল এন্ড আদার্স। ওকে, ভেরি নাইস। 12 ব্যাচ লাভ ফরএভার, 12 ব্যাচের জন্য সবাই ভালোবাসা দিয়েছে। সবাইকে দেখে ভালো লাগছে। জাবের তো নতুন লুক সেই লাগতেছে। ফয়সাল অ্যানিকে দেখে ভালো লাগলো। ফয়সাল সাবধানে থাকিস ভাই। ফয়সালকে কিন্তু সবাই বলছে একটু সাবধানে থাকতে। ফয়সাল মানে এটা একটু মানে এটা মনে রাখতে হবে আর কি, কারণ কি সবাই অনেকেই ভালোবাসে, অনেক এখানে বন্ধু আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে। তো ফয়সালের কাছে এটা রিকোয়েস্ট। এই পর্যায়ে আমরা নিয়ে আসবো জাবেরকে। জাবেরের ব্যাপারে একটু কথা বলে নেই। দিস ইজ দ্য ফেমাস গাই আমাদের জাবের। তো জাবের এখন খুব কষ্টের মধ্যে আছে বলতে পারি, নিজে রান্না করে খাচ্ছে। হ্যাঁ, নিজে রান্না করে ইন্দিরা রোডে একটা জায়গায় থাকে, বুয়াও আসতে পারতেছে না। তো লকডাউনটা জাবের মনে হয় বেশি একটা ভালো যাচ্ছে না, রান্না বান্না আর নিজেকে টেক কেয়ার করতে করতে যাচ্ছে। জাবের, লকডাউন কেমন যাচ্ছে? জি ভাই, আমি প্রথমে হচ্ছে আপনারা ধন্যবাদ দিই এইরকম একটা প্ল্যাটফর্মে জায়গা করে দেওয়ার জন্য। তবে আমি পাশাপাশি ক্ষমা চাচ্ছি আমার বন্ধুদের কাছে যারা 12 ব্যাচের আর কি, কারণ ওইখানে আমার থেকে অনেক গুরুত্বপূর্ণ মানে অনেক স্টার ছেলে মেয়েরা রয়ে গেছে। এখন অনেকে আসতে পারেনি হচ্ছে নেটওয়ার্কের বাইরে থাকার কারণে, ঢাকার বাইরে থাকার কারণে, আর অনেকের সাথে যোগাযোগ ওইভাবে করতে পারিনি। আমি গ্রুপে দিছিলাম মেসেজ, কিন্তু অনেকে হয়তো দেখে নাই ব্যস্ততার কারণে বা অন্য কোনো কাজে আর কি। তো আমি আসলে অ্যাকচুয়ালি তাদের প্রতিনিধি হিসাবে এখানে আসার যোগ্য না আর কি, কারণ ওরা আসলে আরো ভালো বলতে পারতো এই বিষয়গুলা। আর আমি বললাতে 12 ব্যাচের বরং অপূর্ণতা থাকবে, ওরা বললে হয়তো একটু পূর্ণতা পাইতো আর কি। তো সেই জন্য সবার কাছে এটার ব্যাপারে আমি একটু যোগ করি জাবেরের সাথে। আসলে এখানে মানে যাদের নেটওয়ার্কের ভিতরে আছে, যারা দেখা যাচ্ছে কমিউনিকেট করতে পারবে তাদেরকে দেওয়া হয়েছে। কেউ যদি এখানে মনে করে যে আমি কেন বাদ গেলাম এই প্রশ্ন যদি তোলে, তাহলে আমি বলবো যে আমার মেসেঞ্জারে যে কেউ নক করতে পারে, তাকে আমি লিঙ্ক দিয়ে দিব। আমাদের লিঙ্ক আছে, সেই লিঙ্ক অনুযায়ী সে আসতে পারবে, অথবা পরে যদি আমাদের আবার নিয়ে আসতে হয় আমরা নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। যাবে, কন্টিনিউ কর ভাই। আমার বেচার আমার সব বন্ধুরা কিন্তু ভালো বক্তা, আমি ছাড়া। আর লকডাউন যেটা বলছেন যে ভালো যাচ্ছে না, আমার বুয়া কিন্তু আসতে যাচ্ছিল। আমি বুয়ারে বলছি যে খালা মাস শেষে আপনার বেতনটা আমি পাঠিয়ে দিব বিকাশ নাম্বারে আপনার, আপনি আসা লাগবে না। কারণ আমি এই মুহূর্তে আমাদেরও আর কি
হ্যাঁ, এখন আমি মনে করতেছি একটা মানুষকে ত্রাণ দেয়া, সাহায্য দেয়া, টাকা দেওয়ার থেকে সব থেকে বড় সাহায্য হচ্ছে ঘরের ভিতরে থাকা। আপনি Right. আমার মুখ দেখলেই বুঝতে পারবেন যে আমি কি পরিমাণ কোয়ারেন্টাইন মেনটেন করতেছি আর কি। হ্যাঁ, সবাই নাড়া করে ফেলছে, তুই নাড়া করতে পারিসনি, মানে নাড়া করার ব্লেডটা মনে হয় নাই মেবি। আমি মনে করতেছি যে আমার বাসায় যা আছে আমি তাই দিয়েছে যে কয়দিন স্ট্রিক্টলি মেনটেন করা সম্ভব হ্যাঁ। আমি করব। দেখেন আমি কিন্তু মাসে অন্তত 4 বার সিলেট যাই, যেহেতু আমার আচ্ছা। আম্মু অসুস্থ, ডাক্তার দেখানো লাগে। আর আমার ভাগিনা ওদের বাড়িতে থাকে, ওদের বাপ আর কি ইউকে তে থাকে। আমি হ্যাঁ। যেমন হচ্ছে আমার একটা ফ্লাইট কাটা ছিল, টিকিট আর কি। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। টিকিট কাটা থাকলেও আমি হচ্ছে ওই দিন ইয়া করি নাই, এই ব্যাগ গুছাইছি, বের হওয়ার পরে মনে হলো এখন যদি আমি এয়ারপোর্ট যাওয়ার পরে প্লেনের ভিতরে একজন লোক আক্রান্ত থাকে বা এয়ারপোর্টে একজন লোক আক্রান্ত থাকে, আমি আক্রান্ত হয়ে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে প্রথমে আমার ফ্যামিলির লোকজনদেরকে মারবো, পরে প্রতিবেশী, আলটিমেটলি আমার পুরো এলাকার উপর একটা ইয়া পড়বে। তার থেকে আল্লাহ রাসূলেরই হাদিস আছে যে যেখানে আছো সেখানেই থাকো। তো ভাবলাম যে ধর্মকর্ম Right. হয়ে গেল, আবার ওই দিক দিয়ে মানুষকেও বাঁচানো হয়ে গেল, সেজন্য আর বের হইনি আর কি, Right. ঘরের ভিতরেই বন্দি আছি এবং চেষ্টা করতেছি। আর কেমন আমি লাগতেছে লকডাউন, কেমন লাগতেছে লকডাউন সারাদিনে? আমার কাছে মনে হচ্ছে আমাদের বেটারমেন্টের জন্য এটাকে কষ্ট হলেও মেনে নেওয়া উচিত, বরং এটাকে এনজয় করা উচিত। আর আমি ওই যে ফয়সলের কথা ধরেই বলবো যে হুম। একমাত্র আমরা যেই গাদা জাতি আর কি, আমাদেরকে উপরওয়ালা ছাড়া সাহায্য করার কেউ নেই। কারণ আমরা 3টা খেলা অলরেডি দেখে দিছি, একবার গার্মেন্টস খুলে আর একবার বন্ধ করে আর একটা জানাজা পড়ে, ওইখানে কিন্তু আমাদেরও জানাজা হয়ে গেছে আলটিমেটলি। এখন যদি আল্লাহ মাফ করেন আর কি, আমি অনেক সময় বলি যে একমাত্র ইউএস এর রেকর্ড আমরাই ভাঙতে পারবো, আমরা ছাড়া আর ভাঙার কোনো পথ নাই। আর আল্লাহ যেন মাফ করে আমাদেরকে। আমি আজকেও আমার এই চাচার সাথে লন্ডনে কথা বলছি, ওনারে বলছি যে যদি আমাদের দেশে এই ইউকে ইউএস এর মতো মহামারী না আসে, তাহলে মনে করতে হবে যে আল্লাহ ভুলে গেছে বাংলাদেশ নামে একটা দেশ আছে। কারণ আমরা এই পরিমাণ খারাপ কিছু কাজ করে ফেলছি গত কয়েকদিনে, বাইরে বের হয়ে এই ঢাকার বাইরে যাওয়া, ঢাকায় আসা, জানাজা পড়ে। এখন আল্লাহ মাফ করবে, মাফ করার মালিক আর কি, এটুকুই শুধু আশা ব্যক্ত করতেছি। তবে আল্লাহর রহমতে আমি এনজয় করতেছি, ভালো আছি, এবং সবাইকে বলবো যে সবাই বাসার ভিতরে থাকো। আর পারতপক্ষে শুধু প্রতিবেশীর খোঁজ খবরটা নেন, সে খাচ্ছে কিনা, সে খাওয়া দাওয়া করতেছে কিনা, তার বিষয়টা মাথায় রাখা দরকার। অনেক ধন্যবাদ একটা ইম্পর্টেন্ট কথা বলে শেষ করার জন্য জাবেরকে। আমি আবার জাবের কাছে আসবো, কোনো সমস্যা নেই। সেটা হলো প্রতিবেশী খাচ্ছে কিনা, এটা আসলে আমাদের যারা ফয়সাল, যারা দেখা ফয়সাল বা অ্যানি যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসিস বা দেখা ফার্স্ট ক্লাস কান্ট্রিতে আসিস, তাদের জন্য আমি কথাটা বলছি না। আমাদের দেশের অবস্থা তো তোরা জানিস ভালো মতো, যে দিন আনে দিন খাই মানুষ। অনেকে বলতেছে ভাই করোনাতে মরা লাগবে না ভাই, না খেয়ে মরে যাবো, এভাবে আমরা চলতে পারবো না। আমি কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কি সহযোগিতা করার জন্য যাওয়ার পর আমি এইসব কথাগুলো যখন শুনি, তখন আসলে বুঝতে পারি যে অবস্থাটা কোথায় এবং কেমন। তো এই পরিস্থিতিতে আমি যেটা হলো কি, আমাদের এই প্ল্যাটফর্ম, মানুষের জন্য এই প্ল্যাটফর্ম লাইভ ফ্রম লকডাউন থেকে আমরা মানুষের জন্য একটা ফান্ড অ্যারাইজ করে অলরেডি আমরা একটা দেখা যাচ্ছে কিছু জায়গায় হেল্প করেছি, এবং একটা মাদ্রাসায় আমরা একটা মাসের খাবার এবং সেহরির ব্যবস্থা করেছি। তো আমরা সামনে এরকম আরো কিছু আমাদের চিন্তা ভাবনা আছে, যে এগুলো আমরা সামনে ইনশাল্লাহ পর্যায়ক্রমে ঢাকা শহর বা ঢাকার বাইরে যেখান থেকে আমাদের শুধু এখানে মানে যে ফান্ডই দিচ্ছে এমন না, যারা বলতেছে যে আমাদের এখানে একজন কিছু সহযোগিতা দরকার, তাদেরকেও আমরা পাঠানোর চেষ্টা করছি। তা অনেক ধন্যবাদ। আমাদের ইন্ট্রোডিউস পর্বটা এতক্ষণে শেষ হলো। আমরা যে জিনিসটা হলো এখন পরবর্তীতে যাই, আমরা প্রথমেই আসি হলো আখির কাছে। আখি, আচ্ছা, যে জিনিসটা হলো কি, সরাসরি এখন তো আখি কি কোনো অফিসে জব করা হয় আখি? হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আমি লিমায়ন অ্যাসোসিয়েটস এ আছি, কিন্তু আচ্ছা। লকডাউনের কারণে এখন অফিসে যেতে পারছি না, যেহেতু আমাদের এখন আচ্ছা, বাসায় থাকতে হচ্ছে। অ্যাসোসিয়েটের মধ্যে কি দেখা যাচ্ছে কি অ্যাসোসিয়েট থেকে কেউ খবর নিয়েছে কি অবস্থা কেমন যাচ্ছে, বা বাসা থেকে অফিস বাসা থেকে করার কোনো সিস্টেম কি আছে কিনা? না ভাইয়া, আসলে আমরা যারা, আমার কাজটা হচ্ছে ভ্যাটিং এর কাজ। সো ভ্যাটিং এর কাজ তো ভাইয়া আমাদের দলিল দেখতে হয়। সো এটা তো মানে অনলাইনে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। হাতে দলিল নিয়ে এরপর আমাদেরকে দেখতে হয়, ভ্যাটিং করতে হয়। সো যতটুকু সম্ভব আর কি ল্যাপটপ দিয়ে যদি করা যায় সেটা আমরা চেষ্টা করছি। আর এমনিতে তো ভাইয়া বাসায় আছি, এমনি অফিসে সবার সাথেই কথাবার্তা হচ্ছে।
আচ্ছা, মানে শ্বশুর বাড়ি খুব সুন্দরভাবে লকডাউনটা মানে এনজয় করা হচ্ছে, তাই না লিমা? হ্যাঁ, ওকে, জি, ভেরি জি। নাইস। লিমা এখন শ্বশুরবাড়ি থেকে লকডাউনে থেকে আর কি আমাদের কাছে লাইভে আসছে। থ্যাংক ইউ লিমা, মূল্যবান ভাইয়া সময় আখি। আমাদের দেওয়ার জন্য। হ্যাঁ, আখি। ইয়া আখিয়া। আখি, সরি আমি লিমা বলে ফেলছিলাম। আচ্ছা, এখন আমি সরাসরি যাচ্ছি হলো ফয়সালের কাছে। ফয়সাল, আমি একটু কথা বলতে চাই, সেটা হলো আমাদের ওইখানে আমাদের ইউএসএ তো এখন দেখা যাচ্ছে কি খুব কড়াকড়ি অবস্থা। আমার রুমে চলে যাবো? হ্যাঁ, খুব কড়াকড়ি অবস্থা ওখানে। তো কেউই দেখা যাচ্ছে কি বের হলেও তাকে পানিশমেন্ট দিতে হচ্ছে, এরকম সব ধরনের সিস্টেমই চালু করার পরেও কিন্তু দেখা যাচ্ছে এটাকে রোধ করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে কখনো কি মনে হয়েছে যে বাংলাদেশে চলে আসি, একটু ভাল লাগতেছে না, বাংলাদেশে চলে যাই? পার্সোনাল ওপিনিয়ন। না, একদমই মনে হচ্ছে না, কারণ এখান থেকে আমি যে যাব, আমার মনে হবে যে আমি যখন যাব, হতে পারে আমি হয়তো ওখানে ক্যারি করে নিয়ে যাচ্ছি ভাইরাসটা, কারণ এটা আমাদের এখানে বেশি হচ্ছে। বাংলাদেশে এখন পর্যন্ত ওভাবে কিন্তু ছড়ানো হয়নি, মাত্র শুরু হলো, আর আমরা কিন্তু এফেক্টেড মোর দ্যান 1 মান্থ, অলমোস্ট 2 মান্থ। রাইট। তো আমি চাচ্ছি না আমার দেশের মানুষকে আমি ক্ষতিগ্রস্ত করবো আমার কারণে। হয়তো আমি, যদি আল্লাহ তাআলা বাঁচাই রাখেন, আমি এখানেই থাকবো, এখানেই মারা যাব, বাট আমি দেশের মানুষকে কোনো ক্ষতি করতে চাচ্ছি না। হ্যাঁ, আমি হেল্প করতেছি কিন্তু ভাইয়া, আমার ওকে। আমার এলাকায় কিন্তু আমি অলরেডি যখন যতক্ষণ পর্যন্ত টাকা পাঠানোর অ্যাবিলিটি ছিল আমি কিন্তু পাঠিয়ে দিচ্ছি, এখন কিন্তু সবকিছু কম, এখন আর পাঠানো যাচ্ছে না। এখন আমি কি করতেছি, এখানেই আমাদের এখানে কিন্তু অনেক সোশ্যাল অর্গানাইজেশন আছে বাংলাদেশি, তারা রাইট। মানুষদের জন্য কাজ করে। যেমন অনেকে এখানে কিন্তু আছে যাদের লিগ্যাল কাগজপত্র নেই, তারা কিন্তু কাজ করতে পারতেছে না। আগে যেটা করতো হয়তো চুরি করে অথবা যেভাবেই তারা টাকা ম্যানেজ করতো, বাট এখন টোটালি তাদের সম্ভব হচ্ছে না, কারণ এখানে তারা বাসা থেকে বের হতে পারতেছে না, কাজ অফ। তো যাদের কাগজপত্র নেই টোটালি তারা না খেয়ে থাকতেছে। এখানে কিন্তু আমাদের অনেক অর্গানাইজেশন আছে বাংলাদেশি, ইভেন আমাদের একটা একটিভ বাপা নামে একটা বাংলাদেশি পুলিশ অফিসার অ্যাসোসিয়েশন আছে একটা, যেটা থেকে আচ্ছা প্রচুর হেল্প করা হচ্ছে, আচ্ছা প্রচুর। আচ্ছা। এছাড়াও ওকে, তাহলে এই জিনিসটা মনে হচ্ছে না কখনোই যে আমি বাংলাদেশে দেখা যাচ্ছে চলে যাই, আমি করোনা থেকে বাঁচতে পারবো, এই জিনিসটা কখনোই মনে হচ্ছে না। আমি এর আগেও কিন্তু আমার বাইরে থেকে আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম যে বাংলাদেশে কখনো আসতে মন চায় নাকি, তখন বলতে না, কখনোই না, আমি কখনোই একটা দেশকে রিস্কে ফেলাতে চাই না। অনেকেই আসছে বাংলাদেশে, দেখা যাচ্ছে তাদের নিজ নিজ বাসায় চলে আসছে, আসার পরে হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। এই ব্যাপারগুলো তো বাংলাদেশে চলছেই, মানে প্রতিনিয়তই চলছে। তো ধন্যবাদ এরকম একটা মানে সুন্দর একটা অ্যান্সার দেওয়ার জন্য আর কি। আমি মনে করছিলাম যে এরকম অ্যান্সারই পাবো। আমি একটু বলে নিতে চাই, আমাদের সাথে এখন পুতুল, অস্ট্রেলিয়া থেকে পুতুল আমাদের সাথে আসছে। পুতুলকে ধন্যবাদ। পুতুল কোথায় গেল? হ্যাঁ পুতুল, হ্যাঁ কেমন ভাইয়া, আছিস? কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমার একটু লেট হলো, আলহামদুলিল্লাহ। সরি। না ঠিক আছে, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। থ্যাংক ইউ শেষ পর্যন্ত যে আসতে পারছিস আমাদের সাথে। হ্যাঁ, আমি ট্রাই করছি অনেক, দেন অ্যাট লিস্ট আমি পারলাম আর কি আসতে। ভেরি গুড। পুতুল এখন থাকে হলো সিডনিতে। সিডনিতে না পুতুল? হ্যাঁ ভাই, আমি সিডনিতে আছি। ওকে, পুতুলকে আমি একটু জিজ্ঞেস করতে চাই। পুতুল, এই হ্যাঁ। লকডাউন অবস্থায় অস্ট্রেলিয়ার অবস্থা তো এখন দেখা যাচ্ছে কি একটু ইমপ্রুভ, অনেকটা ইমপ্রুভ। দেখা যাচ্ছে মৃত্যুর সংখ্যা কম, অ্যাফেক্টেড সংখ্যা কম। সেই দিক থেকে এখনো তো লকডাউন চলছে মেবি, হ্যাঁ। এখনো লকডাউন চলছে। এখন লকডাউন কেমন যাচ্ছে, এবং লকডাউনে বাসায় থাকতে ওখানে তো খুব পার্টি হয়, আমি অ্যানির কাছে শুনলাম, অ্যানি বললো যে পার্টি হয়, মজ মাস্তি হয়, অনেক ব্যাপার স্যাপার থাকে, যে এই ব্যাপারগুলো থাকে। তো এটা তো করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে লকডাউনটা কেমন যাচ্ছে আমাদের সাথে একটু শেয়ার কর সংক্ষিপ্ত ভাবে। আসলে ভাইয়া আমি জব করি ফুল টাইম। তো আমার এভরিডে বের হতে হয় 4 ডেজ। বাচ্চাকে নিয়ে আমার হাজবেন্ডেরও জব আছে। আচ্ছা। তো মোটামুটি আমাদের সবসময় বের হতে হয় আর কি জবের জন্য। আর টুকিটাকি শপিং তো থাকেই, যার কারণে আমরা বের হই। কিন্তু এখন আসলে আগে যেভাবে অনেক ক্রাউডি ছিল, সেটা এখন অনেক কোয়াইট। হ্যাঁ। আর লকডাউন সবাই মোটামুটি এখানে মানে আর কি, যেটা আচ্ছা। গভর্নমেন্ট যেভাবে যে রুলসটা বলে সেটা সবাই শোনে এবং সেটা সবাই পালনও করে। আর লকডাউন
আছে কিছু কিছু জায়গা, যেমন এখানে রেস্টুরেন্টটা টোটালি ক্লোজ বলতে ওপেন আছে, বাট সেটা ওকে। টেকওয়ে এবং যে বারগুলো আছে, যে পাবগুলো আছে, এগুলো টোটালি ক্লোজ। আচ্ছা আর আচ্ছা। গভর্নমেন্ট নতুন একটা রুলস করছে, যে নতুন না মানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট প্রথম থেকে অনেক সচেতন ছিল, যার কারণে অস্ট্রেলিয়াকে মানে যাই হোক ওইভাবে ইফেক্ট অনেকটা করতে পারেনি আর কি। ইফেক্ট করতে পারেনি। তারপরেও রাইট। অস্ট্রেলিয়াতে সিডনিতে একটু বেশি, কারণ হুম সিডনিতে একটু লোকজন বেশি বসবাস করে সিডনিতে। হুম আর গভর্নমেন্টের ইনকামের সোর্সটাও সিডনিতে একটু বেশি, যার হুম কারণে গভর্নমেন্ট সবকিছু মাথায় রেখে অন্যান্য স্টেট গুলাতে যেভাবে পদক্ষেপ নিয়েছে সেটা সিডনিতে নিতে পারেনি, যার কারণে করোনা রোগীর সংখ্যা সিডনিতে একটু বেশি। হুম। আর ওকে। আহ আমি মোটামুটি হুম হুম। আমি মোটামুটি পুতুল আজকে বলো, দেখলাম সমস্যা যে নাই। বেশ কিছু হুম শপও আজকে ওপেন হয়েছে, যার যেহেতু আজকে ফ্রাইডে ছিল, হুম স্যাটারডে সানডে উইকেন্ড অস্ট্রেলিয়াতে। সো আমি হুম আজকে যে দেখলাম বেশ বেশ মানুষজন আছে শপিং মলে, নতুন নতুন সবগুলো ওপেন হয়েছে। এবং এখন ইস্টারের জন্য স্কুল হলিডে, তো এটা 11th of May ওপেন হবে স্কুল। তো আমরা আশা করছি 11th of May পর থেকে সবকিছু ওপেন হবে আর কি মোটামুটি। হুম। আচ্ছা, ধন্যবাদ পুতুলকে এই সংক্ষিপ্তভাবে আমাদের বর্ণনা দেওয়ার জন্য। লকডাউন কেমন যাচ্ছে, সারাদিন কি কার্যক্রমগুলো করা হয়। তো বললো যে ও ব্যস্ততা লাইফই যাচ্ছে, অফিসে যাচ্ছে, দেখা যাচ্ছে কি আসছে, আবার বাচ্চাকে নিয়ে যাওয়া, সবগুলোই মানে সুন্দরভাবে যাচ্ছে। তো আসলে পুতুলকে একটু বলতে চাই, আমরা কিন্তু এতক্ষণ ধরে আলোচনা করলাম কি অবস্থা। অস্ট্রেলিয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থান। মানে হ্যাঁ, এটা সরকার এত ভালো একটা ডিসিশন নিছে বলেই তো হয়েছে। অ্যানির কাছে শুনলাম আমরা এই ব্যাপারটা, অ্যানি তো মেলবোর্ন থেকে বলছিল আর কি। তো এই অবস্থাটা কিন্তু অন্যান্য কান্ট্রিতে নাই কিন্তু, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি বলাই যায় যে দেখা যাচ্ছে কি এখানে ইউএস এর কথা বলি, ফয়সালের কথা বলি, ফয়সালের ওখানে কিন্তু ইউএসএ তে অনেক মানুষ মারা যাচ্ছে, ঠিক আছে, প্রতিদিন। তো আমি আমি ফয়সালের কাছে আর একটা প্রশ্ন নিয়ে আসবো। প্রশ্নটা হলো, পুলিশ ওইখানকার যে দেখা যাচ্ছে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট এই পুলিশ ডিপার্টমেন্টকে কি ধরনের প্রোটেকশনে রেখেছে, বা কি ধরনের পিপি বা এই ধরনের দেখা যাচ্ছে কি সরঞ্জাম কতটুকু সাপোর্ট দেয়, এবং যাদের জব, যারা দেখা যাচ্ছে করতে চায় না, একটু অসুস্থ, তারা কি লিভ নিতে পারে নাকি, এই এই ব্যাপারগুলো আমাদের সাথে একটু সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করা। ফয়সাল। জি, এখানে হ্যাঁ আমাদের গভর্নমেন্ট, আমাদের সিটি, আমরা সিটির আন্ডারে কাজ করি, আমাদের সিটি পর্যাপ্ত সহযোগিতা করতেছে। আমাদের মাস্ক বলেন, অ্যাপ্রন বলেন, প্লাস মানে যতটুকু দূরত্ব বজায় রেখে কাজ করা যায় সেরকম তারা সহযোগিতা করতেছেন। প্লাস আমাদেরকে যদি কেউ অসুস্থ হুম হয় তাদেরকে কাজ করতে বাধ্য করে না। আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি বাসায় থাকেন, হুম কারণ আপনার কারণে হয়তো আপনার কলিগ অসুস্থ হবে। যদি আপনি কাজ করতে না আহ, রাইট। উম, যদি সিক ফিল করেন আপনি, তাহলে আপনি বাসায় বসে কাজ করতে পারবেন, এরকম ব্যবস্থা আছে। তারপরে বিশেষ হুম করে আমার আঙ্কেলও পুলিশ ডিপার্টমেন্টে জব করে, সে কিন্তু তার ডায়াবেটিস আছে, সে কিন্তু সেজন্য তাকে কিন্তু অফিসে যেতে হুম হয় না, সে বাসায় বসেই কাজ করতেছে। তো এরকম ভালো সুযোগ হুম সুবিধা দিতেছে আমাদের এনওয়াইপিডি পুলিশ ডিপার্টমেন্ট, এজন্য আমি কৃতজ্ঞ এনওয়াইপিডির কাছে। হুম। জি ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ ফয়সালকে সংক্ষিপ্তভাবে এই কথাটা শেয়ার করার জন্য। মানে সম্পূর্ণভাবে সাপোর্ট আছে আর কি গভর্নমেন্ট, এটা বুঝতে পারলাম আর কি। তা ঠিক আছে, আমরা একটু শুনলাম ইউএস এর অবস্থা। আমরা সবাই দোয়া করি, রমজান মাস রহমতের এটা প্রথম 10 দিন যাচ্ছে, আমরা সবাই দোয়া করি সারা বিশ্বের জন্য, আহ, মানে এই করোনা পরিস্থিতি থেকে, মহামারী থেকে যেন আমরা মুক্ত হইতে পারি। সবাইকে বলবো যারা লাইভ দেখছেন এবং আমরা যারা লাইভে আছি, সবাই যে যার জায়গা থেকে আমরা দোয়া করব যেন আমাদের করোনা পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাই। এ পর্যায়ে আমি আসছি হলো অ্যানির কাছে। অ্যানি, হ্যাঁ ভাইয়া, আমি আপনাকে শুনতে ভাইয়াও পাচ্ছি। জব করে, হ্যাঁ ভাইয়াও জব করে, তুইও তো দেখা যাচ্ছে জব করিস, একটা চাইল্ড জি ভাইয়া। এডুকেশনের ব্যাপারে আর কি একটা জায়গায় পড়ানো হয় বা একটা জায়গায় যাওয়া হয়। সেক্ষেত্রে হুম। এই লকডাউন পরিস্থিতি থেকে সেটা কি বন্ধ ছিল টোটালি, নাকি এটা কি এখনো ওপেন আছে?
আম আমি যেটা বলব ভাইয়া, আমার জবটা একটা এসেনশিয়াল সার্ভিসের পড়ার কারণে আমাকে হুম, ৫ দিনই যাইতে হইছে। আর এখন আমি হুম, যাচ্ছি যেহেতু আমি ফুল টাইম ওইখানে। কিন্তু আমার আচ্ছা, সাথে যেই কলিগরা ছিল যারা ক্যাজুয়ালি কাজ করতো, কারণ আমার সেন্টারটা অনেক বড় একটা সেন্টার। প্রতিদিন ধরেন ওকে, আপনার ৮০ থেকে ৯০ টা বাচ্চা আপনার মিনিমাম থাকতো ওইখানে। তো আচ্ছা, মেক্সিমাম 100। তো আচ্ছা, যেহেতু মিনিমাম বাচ্চাগুলা ৮০ থেকে ৯০ জন থাকতো, সেখানে ডাক্তারদের বাচ্চা আছে, সেখান থেকে আপনার অন্যান্য এই ফায়ার সার্ভিস যারা আছে কাজ করতেছে ইমার্জেন্সি ওদের বাচ্চা আছে, নার্সদের বাচ্চা আছে। তো আমার এই কাজটা খোলা রাখতে হবে সরকারকে সাপোর্ট করার জন্য। তো আচ্ছা, যেহেতু আমাকে এই কাজটাতে যাইতেই হবে, তো হুম, আমি ৫ দিনই যাইতাম। কিন্তু আমার সাথে যারা কাজ করতো সেইমই জায়গাতে ক্যাজুয়ালি ওদেরকে হুম, প্রতিদিন কল করে ডাকা হইতো। ওদের আর কাউকে ডাকা হয় না। ইভেন আমার এই আমার আমি যেইখানে কাজ করি সেইখানে যেই সেন্টারের সাথে আরো কিছু কারিকুলাম লাইক আপনার আদার্স যে এক্টিভিটিস করার জন্য হুম, মানুষগুলো বাইরে থেকে আসতো, ওদেরকেও ডাকা হয় না। যেমন আপনার এখানে ইংলিশ তো হচ্ছে মেইন ভাষা। কিন্তু আপনার হুম, ওই স্প্যানিশ ভাষা শিখানোর জন্য একজন টিচার আসতো বাইরে থেকে প্রতি সপ্তাহে ১ দিন। তাকে আর ডাকা হয় না। তো সে তো এফেক্টেড। হুম? ওকে, কিন্তু লাইক হুম, আপনার মূল কয়েকজন ফুল টাইম এমপ্লয়ি ছাড়া বাকি কেউ এই হুম, কাজে আসে না। তো আচ্ছা, এইভাবে এইরকম হচ্ছে আপনার এই লকডাউনটা এইরকম। আর আপনার আচ্ছা। সেন্টারে ভিজিট করার জন্য আগে তো অনেকেই আসতো। তারাও এখন আসতে পারে অ্যানি কি না। প্রতিদিনই যেতে হচ্ছে ওখানে নাকি মানে হ্যাঁ, রোস্টারিং ভাবে যাওয়া হয়? হ্যাঁ, না আমাকে প্রতিদিন ৫ দিনই যেতে হচ্ছে কারণ আমি ফুল টাইম। সেইজন্যে। আচ্ছা, আচ্ছা, কিন্তু আপনার আচ্ছা, যারা পার্ট টাইম বা ক্যাজুয়াল ওদের আর হুম, জবটা নাই। ওদেরকে সরকার হেল্প করতেছে। ওদের সম্পূর্ণভাবে বাসায় থাকতে হবে আরকি। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমি একটু এই ব্যাপারে কথা বললাম এতক্ষণ অ্যানির সাথে, এবং অ্যানি এবং দেখা যাচ্ছে ইয়ার সাথে কথা বলে যেটা বোঝা গেল, যেটা হলো এখানে অ্যানি এবং পুতুলের সাথে কথা বলে যেটা বোঝা গেল, ওদের ওখানে অবস্থানটা আ খুবই ভালো। সরকারের পদক্ষেপ অনুযায়ী সুন্দরভাবে মানে ইনিশিয়েটিভ নিয়ে এটা করা হয়েছে। মানে দেখা যাচ্ছে কি সুন্দরভাবেই করোনা পরিস্থিতির মোকাবেলা করা হচ্ছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ, এবং আমাদের এই শিক্ষা হলো এখান থেকে, যেটা হলো আমরাও আমাদের দেশটাকে করোনা মুক্ত করতে পারি যদি আমরা ঠিকমতো সচেতন হই। ঠিক আছে? তো সেক্ষেত্রে ধন্যবাদ অ্যানিকে। অ্যানিকে বলব যে ধন্যবাদ আপনাকে। এই পরিস্থিতির মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে কি একটু সেফ থাকতে হবে ভাই। সেফ থেকে যতটুকু করা যায় এটা করতে হবে আরকি। ঠিক আছে? অ্যানি, জি ভাইয়া। তো বি কেয়ারফুল অলওয়েজ। তো এই পর্যায়ে আমি একটু আসবো জাবেরের কাছে। জাবের, জি ভাই। আচ্ছা, প্র্যাকটিস তো টোটালি বন্ধ। জি এখন ভাই, তো একেবারে বন্ধ। যাওয়াই হচ্ছে না। হ্যাঁ, না, পড়াশোনা কি করা হচ্ছে বাসায়? না ভাই পড়াশোনা তো মানে আমি জানি হচ্ছে যে না। পড়াশোনা হচ্ছে না। পড়াশোনা হচ্ছে না। না, না সারাদিন পড়াশোনা খালি কি নেটফ্লিক্স আর মুভি দেখা, এরকম কিছু নাকি? জি, হচ্ছে বাইরে চিন্তা ভাবনা করার সময় কারণ মনে হচ্ছে যে আমরা অনেকগুলো আসলেই ভাই আমার কথাগুলো অনেকেই মনে করে যে আমি নেগেটিভ কথা বলি। কিন্তু আমরা এত না, 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 খারাপ ঠিক কাজ বলছিস। করে ফেলছি যে এখন হুম, যদি বেঁচে থাকি তাহলে পরীক্ষা দিব আরকি এরকম একটা সিচুয়েশন তারা যদিও আমার বন্ধুরা বলতেছে আমার ওরা তো বিদেশে থাকতেছে ওরা হুম, বলতেছে বাংলাদেশ এরকম এফেক্টেড হয় নাই। ওদের দেশে একদিনে রাইট, টেস্ট হয় ৭০,০০০ ৮০,০০০ আমাদের টেস্ট হচ্ছে ৪,০০০। আপনি একদিন ওদের মতো টেস্ট ৪,০০০। করে দেখেন না কালকে অজ্ঞান হয়ে যাবেন এফেক্টেড দেখে। আ- আমরা তো এই সিচুয়েশনটা জানি। আমরা যে এখানে আমাদের যদি ১০,০০০ ২০,০০০ প্রতিদিন যদি টেস্ট করা হয়, তাহলে আমাদের সংখ্যাটা কেমন হবে এটা আমরা সবাই জানি। ফয়সালদের কিন্তু টেস্ট হয় প্রত্যেকদিন সবকিছু সবকিছু 75,000 জেনেও 80,000 কিন্তু আমাদের চুপ থাকতে হবে। ব্যাপারগুলো কিন্তু এরকম আরকি। তো এখন এলিদের যে জিনিসটা হলো, এলিদের টেস্ট হয় হুম, 50,000 প্লাস। তো আমাদের একদিন হ্যাঁ, হ্যাঁ, 50,000 করে দেখেন দেখবেন অজ্ঞান হয়ে যাবেন সাথে সাথে। রাইট, রাইট। আমি একমত। সম্পূর্ণভাবে একমত। আচ্ছা, যাদের এই সিচুয়েশনের মধ্যে দেখা যাচ্ছে বাসায় থাকতে হচ্ছে, বাসায় দেশে যাওয়া হয় নাই। তো এই অলরেডি তো শোনা যাচ্ছে যে এখন কিন্তু আজকে যে আমাদের করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী যদি আমরা বলি, তাহলে আমাদের করোনা পরিস্থিতি গত ২৪ ঘন্টায় ৫,৫৭৩ জন আহ, পরীক্ষা করা হয়েছিল আর কি, এবং গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৫৭১ জন, এবং দেখা যাচ্ছে কি মোট শনাক্তর সংখ্যা হলো ৮,২৩৮ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা হলো মাত্র ২ জন। জি। মোট মৃত্যুর সংখ্যা ১৭০ জন, এবং মোট সুস্থ হয়েছেন হলো ১৭৪ জন। তো আসলে এর নিউজটা আমরা প্রতিদিনই আমরা আইডিসিআর থেকে পাচ্ছি।
আমরা আসলে এগুলো দেখেই আমরা যতটুকু পারা যায় আমরা আর কি বুঝতে পারছি বাংলাদেশ করোনাটা কোন অবস্থায় আছে। এর মধ্যে কিন্তু আমরা শুনতে পাচ্ছি কিন্তু ৫ তারিখে আমাদের বাংলাদেশে অলরেডি শিথিল করা হবে বা গাড়ি ঘোড়া টুকটাক চলতে পারে। সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে জাবেরের যে সিচুয়েশনটা কি হবে? সিচুয়েশনটা আমি আপনাকে বলি, আমাদের দেশে কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে ইউএসএ তে কিন্তু কিংবা অস্ট্রেলিয়াতে ওদের জনসংখ্যা অনেক সম্পদ, আর আমাদের জনসংখ্যা কিন্তু আমাদের কাছে বোঝা। এখন আমি যদি রাষ্ট্রপ্রধান হইতাম, মানে এখন আমি চিন্তা করতেছি আমি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, এই জায়গা থেকে আমি চিন্তা করে দেখতেছি যে আমি যদি প্রধানমন্ত্রী হইতাম তাহলে আমি কি করতাম, আমি সব খুলে দিতাম। তার পিছনে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমার মাথায় কাজ করতো যে আমি যেহেতু কর্তা, তো আমার হচ্ছে পুরা দেশ ঠিক রাখতে হবে, অর্থনীতির চাকা ঠিক রাখতে হবে, যে আমি মানে ক্ষুধার্ত অবস্থায় দুর্ভিক্ষ নিয়ে মানুষ মারতে পারবো না। তো যদি Right. কলকারখানা চালু থাকে তাহলে অর্থনীতির চাকাটা চালু থাকবে। দ্বিতীয় হচ্ছে আমার দেশের যেটা সম্পদ না বোঝা, এটা যদি কিছু মরে যায়, আমার তো এত জনসংখ্যার দরকার নেই এই অল্প ছোট্ট আয়তনের দেশে, কিছু লোক মরলে আমার তো অসুবিধা ছিল না। আমি মনে করতেছি যে সেই দিকেই আগাচ্ছি আমরা আর কি। এই অনুযায়ী প্ল্যান হচ্ছে যে কিছু লোক মরলে তো অসুবিধা নেই, কলকারখানা ঠিক আচ্ছা, থাকবে, কিছু লোক মারা গেল, এখন যারা বুদ্ধিমান তারা ঘরের ভিতরে থাকবে, তারাই বেঁচে থাকবে আর কি, আমার মতো অল্প খেয়ে। রাইট। আসলে মানে এটা সম্পূর্ণ মানে ভাবে আমি ইয়ার সাথে জাবের সাথে একমত। আমরা প্রচন্ড দুঃখিত যে আমরা এরকম সিচুয়েশনে আমাদের কিছুই করার নাই। তো আমি এখন বলতে চাই সবাইকে সচেতন থাকার জন্য এই অবস্থায়। তো আমি এই পর্যায়ে আসছি হলো দেখা যাচ্ছে কি আমি হীরার কাছে আসি। হীরা, জি ভাইয়া। তো এই অফিস তো বন্ধ, জি বাসায় ভাইয়া। থাকা হচ্ছে লকডাউনে, জি অফিস কি খোলার কোনো সম্ভাবনা আছে ৫ তারিখ বা ৬ তারিখের পর? ভাইয়া, অফিস আসলে লকডাউনে বন্ধ হওয়ার পরে আমাদের হোম অফিস করতে হচ্ছে, কারণ আমাদের কাজগুলো হচ্ছে আচ্ছা, অফিসের সার্ভারের আন্ডারে সবাইকে আলাদা আইডি পাসওয়ার্ড দেওয়া এন্ড এনিডেক্স এর মাধ্যমে আমাদের কাজগুলো চলছে। প্রতিদিন দেখা যায় সকাল আচ্ছা, 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমাদের অফিস ওয়ার্ক থাকে, হোম অফিস যেটা। হুম, তো এতদিন তো লকডাউন ছিল, তো 6 তারিখ 5 তারিখ পর্যন্ত লকডাউন তো সরকার ঘোষণা করেছে। 6 তারিখ থেকে হোপফুলি আমাদের অফিসে যেতে হতে পারে। আচ্ছা, যেহেতু আমি এর আগে শেয়ার করেছি যে স্টক হ্যাঁ, মার্কেট রিলেটেড যেহেতু আমাদের কাজগুলো, তো স্টক হুম, মার্কেট 10 তারিখ থেকে খুলে যাবে পুরো দমে। তো সেই ক্ষেত্রে আচ্ছা। দেখা যাবে জিনিসটা রিস্ক হলেও আমাদের সবাইকে আসলে অফিসের সব কলিগকে অফিস অ্যাটেন্ড আসলে করতে আমরা হবে। আমরা আসলে বুঝতে পারছি না সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে। আসলে আমাদের যে বাংলাদেশের পরিস্থিতি, ওরা তো দেখা যাচ্ছে বাইরে থেকে আসছে, বাইরের ব্যাপারটা একদমই ডিফারেন্ট। বাংলাদেশে তো মানে মানুষের দিন আনে দিন খায়, এগুলো বন্ধ থাকলে আমাদের অনেক মানুষ না খেয়েই মারা যাবে করোনা পরিস্থিতিটাও। এটা নিয়ে আসলে সরকার অনেক মানে বিপাকে আছে, কি করবে। সেই ক্ষেত্রে মানে আমাদের এখন মানে সরকার যেভাবে বলবে আমাদের সেভাবেই আমাদের মানে যাওয়া দরকার, বা আমাদের অফিস যদি যেতে বললে আমাদের যেতেই হবে, কিন্তু সবাইকে বলবো একটু সচেতন থাকতে এই সময়টাতে। এই পর্যায়ে আমরা আসছি সুদূর সেই অস্ট্রেলিয়া থেকে আমাদের পুতুলের অফিস তো রেগুলারই হচ্ছে। আহ, ভাইয়া কোথায়, ছোট ভাই কোথায় আছে? আহ আমার বাচ্চা আমার সাথে আমার স্কুলে যায়। আচ্ছা, আমি আর জব করি হচ্ছে হ্যাঁ, আর্লি চাইল্ডহুড অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্টে। আমার মনে হয় ওই দেখা যাচ্ছে তোমার হাজবেন্ডও মনে হয় একই জায়গায় জব করে মনে হয় না, এম আই রাইট অর রং? হ্যাঁ, হ্যাঁ, আমার হাজবেন্ড আচ্ছা, আছে এখানে শেফ। হ্যাঁ, কিন্তু শেফ। আমরা সেম সেম না, ডিফারেন্ট আচ্ছা, কোম্পানিতে। আচ্ছা, 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 তো আমার কোম্পানিটা মোটামুটি অনেক বড় অস্ট্রেলিয়াতে। আচ্ছা। মানে আমি যে দুজনকে কি সেক্টরে জব করি, মানে অফিসে যেতে হয় পর্যায়ক্রমে? হ্যাঁ, হ্যাঁ, আমার শিফট থাকে নর্মালি সকালে, আমাকে ওপেন হ্যাঁ, করতে হয়। হ্যাঁ, আহ আমি আগে 5 দিন জব করতাম, কিন্তু এখন আমি কমায় 4 দিন করছি করোনা ভাইরাসের জন্য। হুম, দেন আমার শিফটটা আমি চেঞ্জ করছি আর কি। আমি আচ্ছা, 4 ডেজ কাজ করি এখন, একদিন করি না। তো আচ্ছা, আমাকে যেতে হয় 4 দিন, হুম, মোটামুটি বিজি থাকতে হয়। বাচ্চা আমার সাথে যায়, আচ্ছা, ও আমার সাথে থাকে, ও এখন প্রি স্কুলে যায়, বাট আমি প্রি স্কুলের এডুকেটর না, আমি নর্মালি জব করি হচ্ছে নার্সারি বা toddler-এ। ওকে, দেন ওখানে আমার একটা পজিশন আছে, আমি আচ্ছা, এখন নার্সারি রুম লিডার হিসাবে আছি। আর ওকে, ফ্রাইডেতে আমার অফিস হুম, দেখাশোনা করতে হয় আর কি, ফ্রাইডেতে আমার অফিসিয়াল জব থাকে আর কি।
ভেরি নাইস, নাইস টু সি ইউ অল। সত্যি ভালো লাগছে 12 ব্যাচের সবাইকে দেখে। আমি এখন সবাইকে বলতে চাই যে আমরা অলরেডি 12টা 1 বাজে, আমরা অলরেডি মানে আমাদের এখানে বাংলাদেশে 12টা 1 বাজে। তো আমি একটু বলতে চাই ফয়সাল, ওইদিককার অবস্থা কি? একটু যদি রোদের আলো মনে হয় চোখে চোখে মুখে পড়তেছে, তা আমি একটু যদি দেখাতি যে আশেপাশের অবস্থা কিরকম আছে, একটু ক্যামেরাটা নিয়ে যদি দেখাইতে তাহলে আমরা দেখতাম। ঠিক আছে? আসলে আমি তো বাসায় আছি, উইন্ডো থেকে হ্যাঁ যতটুকু দেখা যায় এই যে হ্যাঁ বাইরে, হ্যাঁ আলো আছে, বাট দেখেন রোড হ্যাঁ কিন্তু একেবারে কোনো গাড়ি নেই এখানে, হ্যাঁ। কিন্তু নর্মালি অল টাইম গাড়ি চলে, প্লাস আচ্ছা। সবসময় মানুষ যাতায়াত করে, এখানে কেউ নেই এখন, মানে হ্যাঁ। একদম শুনশান নিরবতা। আচ্ছা আচ্ছা। আর সবাই চেষ্টা করতেছে যে যার স্থান থেকে সেফটি থাকার জন্য, হ্যাঁ, এইটুকুই। ধন্যবাদ ফয়সালকে সুন্দরভাবে আমাদের মানে সার্বিক আপডেট দেওয়ার জন্য ইউএসএ থেকে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমরা ঠিক লাস্ট পর্যায়ে চলে আসছি। আমরা এই পর্যায়ে যদি আমরা জালালকে নিয়ে আসতে পারি তাহলে আমরা জালালকে নিয়ে এসে আমরা একটু জালালের সাথে, জালাল আমাদের হলো প্রেসিডেন্ট অফ ল অ্যালামনি অ্যাসোসিয়েশন, সে এসে আমাদের সাথে একটু কথা বলতে পারে। আর আমি সবার উদ্দেশ্যে বলবো সবাইকে যে যার জায়গা থেকে, আমি তো জানি আসলে প্রবাসে যারা থাকে দেশের মায়া কিন্তু সবসময় তাদের থাকে, দেশের জন্য তাদের কিন্তু মনটা কিন্তু সবসময় কান্না করে আর কি। তারপরেও দেখা যাচ্ছে কি অনেক সময় ওইখানকার দেখা যাচ্ছে পরিস্থিতিতে দেখা যাচ্ছে ভুলেও যায় দেশকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বলবো যে দেশের জন্য সবাইকেই আর কি কাজ করতে হবে, দেশের জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে, মানুষ মানুষের জন্য কাজ করার জন্য আমাদের এই প্ল্যাটফর্ম। তো আমি সবাইকে এখন বলবো যে সবাইকে লাস্ট ওয়ার্ড, সবার উদ্দেশ্যে আমি একবার করে সবাইকে বলতে বলবো লাস্ট ওয়ার্ড, সবাইকে সবার উদ্দেশ্যে কি আহ্বান, নিজের জায়গা থেকে সবার উদ্দেশ্যে কি বলা যায়, ছোট ভাই বোন বড় ভাই বোন সবার উদ্দেশ্যে একটা লাস্ট ওয়ার্ড সংক্ষিপ্তভাবে বলতে হবে। প্রথমে শুরু করছি আমরা ফয়সালের কাছ থেকে। ফয়সাল। সবার উদ্দেশ্যে আমি এইটুকুই বলবো, প্লিজ প্লিজ প্লিজ, আমি হাত জোর করে বলছি, সবাই বাসায় থাকেন, বাইরে বেশি বের হয়েন না। এই ভাইরাসটা আসলেই খুবই খারাপ, যেহেতু বাংলাদেশে শুরু হয়েছে, তো আপনারা যতটুকু পারেন বাসায় থাকেন, দয়া করে বাইরে খুব এমার্জেন্সি ছাড়া বের হবেন না। আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করতেছি। আর সবাই ভালো থাকবেন, একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন, আর সবাই ভালো থাকেন, এই দোয়া করি। ধন্যবাদ। সবার উদ্দেশ্যে একটাই কথা হলো যে ভালো থাকবেন আর হলো বাসায় থাকবেন, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আসলে আমাদের পরিস্থিতিগুলো যেমন হচ্ছে আমরা আসলে বুঝতে পারছি না কি করতে হবে, সরকার আমাদের যা বলবে আমরা সেভাবে আগাবো। এরপরে আমরা আসি পর্যায়ক্রমে আসি অ্যানির কাছে। অ্যানি, দুঃখিত ভাইয়া, আমি আপনাকে শুনতে হ্যাঁ পাচ্ছি না। আমাকে শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, লাস্ট ওয়ার্ড সবার উদ্দেশ্যে, হ্যালো, লাস্ট ওয়ার্ড। অ্যানি লাইনটা কেটে দিচ্ছি, আবার চলে আয়, হ্যালো। লাস্ট ওয়ার্ড সবার উদ্দেশ্যে। আচ্ছা, আমরা পর্যায়ক্রমে এখন আসছি হলো পুতুলের কাছে। পুতুল, সবার উদ্দেশ্যে লাস্ট বলার জন্য বলছি, সবার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ঘরে থাকবেন। যার যার সাধ্য অনুযায়ী সবাইকে চেষ্টা করবেন দেওয়ার জন্য, যে না খেয়ে আছে। আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই। আচ্ছা পুতুল, ওদিকে কি অনেক ঠান্ডা নাকি অস্ট্রেলিয়াতে? ভাইয়া, গত গত সপ্তাহ থেকে অনেকই ঠান্ডা এখানে, মোটামুটি ও বেশ ঠান্ডা, ও, উই আর অনেক সাফারিং, শীত। মানে মানে বর্ষাকাল বা গ্রীষ্মকাল আমরা এরকম ধরনের সাফার করছি আর কি। যাই হোক, আ- দেখে আ- ভালো লাগলো যে ওইখানকার আমাদের ওয়েদারটা এখানে একটু এখন ঠান্ডা। উইন্টার ভাইয়া, উইন্টার, ভেরি নাইস, খুব উইন্টার, ভালো। হ্যাঁ। এনজয় ইউর উইন্টার, কিন্তু করোনা সাবধান, ঠিক আছে? কিন্তু করোনার বি জন্য কেয়ারফুল। উইন্টার অনেক খারাপ, যার কারণে হ্যাঁ। গভর্নমেন্ট এতগুলো স্টাফ আর কি ইয়ে করছে যে ঘরে থাকতে হবে। দেন জবের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন করছে আর কি, শুধুমাত্র হ্যাঁ, উইন্টারের কারণে। রাইট, বি কেয়ারফুল ফর করোনা। ওকে। তা থ্যাংক ইউ সবার ভাইয়া, উদ্দেশ্যে অবশ্যই বললো দোয়া আমাদের করবেন। পুতুল, পুতুল বললো সবার উদ্দেশ্যে। এই পর্যায়ে আমরা আসি হলো আখির কাছে। আখির কাছে আসি। আখি, সবার উদ্দেশ্যে দুটি কথা সবাইকে, আহ্বান জি করে। ভাইয়া ধন্যবাদ। সবাইকে শুধু বলবো যে শুধু স্টে হোম, স্টে সেফ, কারণ হুম, ইতিমধ্যে আমরা আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি। তো আমরা আর হুম, চাই না যে আমাদের কোনো প্রিয়জন আমাদের কাছ থেকে বিদায় নিক বা আহ, কারোর সাথে কোনো রকম খারাপ কিছু হোক।
সো আমরা যদি সবাই নিরাপদে যার যার বাসায় থাকি, যার যার বাসায় সেফলি থাকি, তাহলেই কিন্তু আমরা এই রোগটা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো, পরিবারকে, তার সাথে সাথে দেশকেও বাঁচাতে পারবো। সো সবাইকে এটাই বলবো, আহ্বান করছি যে দয়া করে সবাই বাসায় থাকুন, প্রয়োজন ছাড়া বাইরে আপনারা বের হবেন না। ওকে, সবার কাছে আহ্বান যে বাসায় থাকুন, সুস্থ থাকুন, দেশকে বাঁচান। তো আখিকে ধন্যবাদ সবার জন্য এই আহ্বান করার জন্য। আমরা এই পর্যায়ে আসি হলো জাবেরের কাছে। জাবের, সবার উদ্দেশ্যে একটু জ্বালাময় একটা বক্তৃতা দিতে সবার উদ্দেশ্যে। না ভাই, জ্বালাময়ী না, মূলত হচ্ছে আমি বলবো যে আসলে আমি আগেরকার থেকে এখন বেশি ফিল করতেছি যে আমি আমার বন্ধুদেরকে বা আমার পরিচিত সবাইদেরকে উদ্দেশ্যে বলবো যে অনেক বেশি ভালোবাসি তোমাদেরকে। আর আগে হয়তো বা ক্লাসে থাকতে প্রত্যেক দিনই দেখা হয়তো, কিন্তু যদি কেউ হারিয়ে যায় এর মধ্যে, তো তার মুখটা দেখা হবে না। সেজন্য বলবো যে ঘরের ভিতরেই থাকো, আবার তোদেরকে দেখতে চাই, কারণ তোদেরকে অনেক বেশি ভালোবাসি। তোরা যদি কেউ হারিয়ে যাস অনেক বেশি কষ্ট পাবো। আর বিপরীত পক্ষে আমিও সেটা মনে করি যে আমি যদি হারিয়ে যাই, আমাকে তোরা অনেক মিস করবি, তোদের অনেক খারাপ লাগবে। সেজন্য বলবো ঘরের ভিতরে থাক, ভালো থাক, সাবধানে থাক। আর এখন সময় হচ্ছে নিজেকে সাহায্য করার, পরিবারের মানুষকে সাহায্য করার ঘরে থেকে। আর আমি আরেকটা কথা মাঝখান দিয়ে বলবো যে আমি কিন্তু প্রত্যেক দিনই হচ্ছে আমার আম্মাকে ফোন করে আমাদের বাসার আশেপাশের যে প্রতিবেশী তাদের খোঁজ খবর নেই। এবং অনেকেরই আমাদের এলাকার, আমি সবার সাথেই মিশি, ফোন নাম্বারটা আছে, ফোন করে জিজ্ঞেস করি বাসায় ডাল চাল আছে কিনা। যদি কেউ মানে বেশিরভাগ আর মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা, তাদেরকে ফোন দিই, তো তাদের বয়সেই কিন্তু কথা বললেই বোঝা যায় যে আসলে যে খাবার নাই। তখন আমি আমার আম্মাকে ফোন করে বলে রাখি যে আম্মা, আমি অমুক বলবো যে আমাদের বাসায় আসতে, তুমি হাতে কিছু দিয়ে দিও। তো দেখা গেছে আমি কিন্তু ফোন করে টাকার জন্য বলি না, বা চাল ডাল কিছু আনতে বলি না, আমি ফোন করে বলি যে আম্মা তোমার একটু দেখা করতে বলছে গিয়ে বাসায়। তো গেলে আমার আম্মা আর কি যে চুপ করে দিয়ে দেয়। কারণ যদি পৃথিবী ঠিক হয় হয়তো বা আবার উপার্জন করব, মানে আমি তো করি না, বাসার লোকজন কিছু উপার্জন করে, এখন ব্যবসা পাতি সবই বন্ধ। তো সবাইরে আমি বলছি আর কি, বাসায় যারা আছে বড় বা ইউকে তে বড় ভাইরে ফোন করে বলছি যে আহ, এখন হচ্ছে 1 কেজি চাল যদি থাকে সেটা সবাই ভাগ করে খাওয়ার সময় আসছে। আর যদি পৃথিবী ঠিক হয়ে যায় ভাই, আবার আমরা সবাই ইনকাম করবো, আবার তখন জমাবো। এখন জমানোর সময় না, প্রতিবেশীর একটু খোঁজ খবর নেওয়ার সময়। কারণ করোনা ভাইরাস আমাদেরকে অন্তত ভালোবাসতে শিখাইছে বলে আমি মনে করি আর কি। তো সেজন্য সবার উদ্দেশ্যে বলবো যে দয়া করে প্রতিবেশীর একটু খোঁজ খবর নিবি, বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত। অনেকেই আছে যে ভিক্ষুক, সে কিন্তু 5টা অলরেডি পেয়ে গেছে ত্রাণ, কিন্তু নিম্ন মধ্যবিত্ত যে লাইন ধরতে পারে না, তার বাসায় কিন্তু খাবার নাই, তার বাসায় কিন্তু খাবার নাই। আমি জালাল ভাইয়ের ধন্যবাদ দিব এই কারণে, আমি জালাল ভাইয়ের কাছে ফোন করছিলাম, আমার একটা জুনিয়র। অনেকেই মনে করে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এখানে মনে হয় অনেক টাকা, কিন্তু আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না, সে স্পেসিফিক কিন্তু ওয়েবার দিয়ে অনেক ছেলে মেয়েরা পড়ে, অনেকে আছে 50%, অনেকে আছে 100% ওয়েবার। তো এদের কিন্তু চলাফেরাটা খুবই মুশকিল হয়ে যায়। তো একজন আমার কাছে নক দিছিল, বলছিল যে ভাইয়া আপনি তো মাঝে মধ্যে একটু হেল্প করেন, আমি তো এখন বিপদে আছি। তো জালাল ভাইরে ফোন দেওয়ার পর উনি রেসপন্স করছে, বলে যাবে তুই 100% নিশ্চিন্ত থাক, পরিচয় গোপন থাকবে, তার বাসার ঠিকানাটা শুধু আমাকে দে, আমি খাবার পৌঁছে দিব। তো পরে আমি তারে আবার ফোন দিলাম, তো সে একটু, জালাল ভাইয়ের সাথে এরকম সম্পর্ক নাই, যেহেতু রানিং স্টুডেন্ট, তো সে একটু লজ্জা পাচ্ছে। আমি বললাম যে জালাল ভাই যেহেতু কথা দিছে পরিচয় গোপন থাকবে, তুমি নিশ্চিন্ত থাকো। পরে মনে হইলো যে জালাল ভাই তো এলেভেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমারই তো অর্গানাইজেশন, আমি দেয়া যে কথা জালাল ভাই দেয়া একই কথা। পরে আমি তারে বললাম যে আমি যদিও কোর্টে যাচ্ছি না, তারপরে তুমি তোমার বিকাশ একটা নাম্বার দাও, আমি আমার তরফ থেকে যতটুকু পারি, এটা তুমি সাহায্য মনে করবে না, মনে করবা যে আমরা একই পরিবারের মানে স্টুডেন্ট, তো আমি খাচ্ছি তুমি খাচ্ছ না, বিষয়টা খুব খারাপ দেখায়। তুমি একটা বিকাশ নাম্বার দাও, আমি পাঠিয়ে দিব। এবং অ্যামাউন্টটা হয়তো বা বেশি না, কিন্তু এটা আমার তরফ থেকে তোমার জন্য ভালোবাসা আর দোয়া থাকলো আর কি, আমার জন্য দোয়া করবো, আমিও দোয়া করি ভালো থাকো। আমি কিন্তু তারে পাঠিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমি মনে করি যে আমি অনেকজনের ফোন দিছি যে ঢাকায় আছে কিনা, ডাল চাল আছে কিনা বাসায়, হয়তোবা যদি আমি না পারতাম জালাল ভাইরে জানাইতাম আর কি। তো সেই জন্য বলবো যে পারতপক্ষে প্রতিবেশীদের। আর ফয়সলের উদ্দেশ্যে, এনির উদ্দেশ্যে আর একটা কথা বলি ভাইয়া, আমার বক্তব্যটা যদিও লম্বা হয়ে যাচ্ছে আর কি। আমাদের পাশের বাড়ির 3-4 জন বড় ভাই আর কি, ওনারা আমাদের আগের ব্যাচ, মানে ওনারা ম্যাট্রিক পাস করে লন্ডন চলে গেছিল, 3জনই লন্ডনে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তো ওনারা দেখলাম একটা ভিডিওতে, ওনারা সুদান, মরক্কো এগুলাতে গিয়ে টাকা পয়সা অনেক খরচ করতেছে। তো ওনাদেরকে আমি ফোন দিয়ে একদিন বললাম যে ভাই আমরা তো এত উন্নত দেশ হয়ে যাই নাই যে আপনারা আমাদের দেশ রেখে আফ্রিকাতে যাবেন, গিয়ে সাহায্য করবেন। আগে আপনি আপনার প্রতিবেশী খবর নেন, যারা আপনি মরলে আপনার লাশ কাঁধে নিবে, আপনি মরলে সবার আগে খবর পাবে, তাদের খবর নেন। এদের খবর
খবর না নিয়ে আপনি প্রবাসীদের খবর নিচ্ছেন। তো ওনারা আমার সেই কথা শুই না, আমি বললাম যে ভাই আপনার চাচাতো ভাই তো প্রত্যেকদিন গল্প করে যে আমার 3 ভাই লন্ডনে আছে, তো আপনারা কি করলেন আপনার চাচাতো ভাইয়ের জন্য? আগে তো প্রতিবেশীর খবর নেবেন, যারা মরলে আগে খবর পাবে লাশ কাঁধে নিবে। ওনারা আমাকে সেই কথা শুনে এবার ওনারা একটা চ্যারিটি করছে 3 জনের নামে, মানে RFR, একজনের নাম আর কি হচ্ছে রাসেল, আরেকজনের নাম ফয়সল, আরেকজনের নাম রাজু। ওই 3 জনের প্রথম 3টা নাম নিছে 3 পরিবারের 3 জন সামনের বাড়ির আর কি। নিয়ে ওনারা আল্লাহর রহমত হচ্ছে 55,000 পাউন্ড, প্রায় 60 লাখ টাকা তুলে পুরো টাকাটা দেশে পাঠাইছে। এবং প্রত্যেক দরিদ্র পরিবারে নিম্ন মধ্য মানে যাদের ফ্যামিলিতে শুধু ইউরোপে আছে এবং আমেরিকাতে আছে তারা বাদ দিয়ে মিডিল ইস্ট যারা আছে তাদের পরিবারেও জোর করে প্রত্যেকের বাসায় 1 বস্তা করে চাল এবং 3,000 করে নগদ টাকা দিছে আর কি। মানে আলহামদুলিল্লাহ। মিডিল ইস্ট আছে, সৌদি আরব আছে, তাদেরকেও নিতে হবে বাধ্যতামূলক। এইভাবে করে প্রত্যেকের বাসার সামনে ওনারা ট্রলি দিয়ে নিয়ে রেখে আসছে আর কি। বলছে যে সবাইকে সাহায্য দিতে হবে, শুধু তাদের বাসায় দিও না যাদের কেউ লন্ডনে আছে অথবা ইউরোপের কোন দেশে আছে অথবা ইউএসএ তে আছে। তো আমার এটা দেখে ধন্যবাদ। জি, এরকম বলবো আর কি যে লাস্ট কথা প্রতিবেশীদের খোঁজ নাও আর কি। রাইট, অনেক ধন্যবাদ। আমরা এই জালালের কথা শুনছিলাম, জালাল একটা হেল্পের জন্য এখানে দেখা যাচ্ছে কি এখানে আসছিল আর কি, জাবের বলছিল জালালকে, সেই জালালকে আমরা একটু লাইভে নিয়ে আসতে চাচ্ছি সবার উদ্দেশ্যে। জালাল এখন আমাদের সাথে লাইভে চলে আসছে। জালাল শোনা যাচ্ছে? আমার মনে হয় জালালের নেটওয়ার্কে একটু ঝামেলা হচ্ছে। জালাল আমাদের কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, কথা হচ্ছিল তোকে নিয়েই, ঠিক আছে? তো জাবের এতক্ষণ ধরে কথা বললো, ওই যে আমাদের একটা ব্যাপার ছিল আর কি, যেটা তো সবাই এখানে আছে, সবার একটু সিয়ার করতে পারিস। আমরা লাইভের শেষে আসছি, সবার সাথে লাস্ট ওয়ার্ড নিয়ে কথা হচ্ছিল। আমি যাই হোক, আমি আসলে পুরো লাইভটাই শুনছিলাম প্রথম থেকে এবং দেখছিলাম সবাইকে, সবার কথাগুলো শুনছিলাম। এবং আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম ঢুকার জন্য, কিন্তু পারতেছিলাম না, ঢুকতে সমস্যা হচ্ছিল। এবং শেষের দিকে এসে ঢুকলাম, একবার ঢুকে কেটে গেল। সবাইকে দেখে ভালো লাগছে। 12 ব্যাচের জন্য শুভকামনা। এবং শেষে আসলে প্রতিদিনই একই কথা বলছি, এবং কি সেই কথার বাইরে গিয়ে বলতে চাই যে 12 ব্যাচের এখানে আজকে যে কয়জন উপস্থিত হয়েছে তাদের জন্য তো অবশ্যই শুভকামনা। এবং যারা আসলে একসাথে তো এতজনকে আসা সম্ভব নয়, তো যারা আসতে পারে নাই তাদের জন্য অবশ্যই শুভকামনা। সবাই যেন থাকে, ভালো সুস্থ থাকে, এই কামনা করি। ফয়সালকে দেখতে পাচ্ছি ইউএসএ থেকে, অস্ট্রেলিয়া থেকে, এবং আরেকজন খুব সম্ভবত আরেকজন আসছিল, তাকে আমি দেখতে পাচ্ছি না এখন। আর বাকিরা তো দেশে আছে। জাবেরকে দেখে ভালো লাগছে, জাবেরের একদম দাড়ি চুল অনেক বেশি হয়ে গেছে। আমারও কয়েকদিন আগে এরকম একটা অবস্থা হয়েছিল। তো এখন আমি জাবেরকে ধন্যবাদ জানাবো এই কারণে, জাবের একটা খুব ভালো কাজ করেছিল, এবং এই জন্য হয়তো এরকম অনেক কাজ করছে প্রতিটা ব্যাচেরই যার যার এলাকাতে। অনেক ভালো অনেকেই আমি দেখতে পাচ্ছি ফেসবুকে, অনেকের টাইমলাইন ফলো করি। তো মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, অনেকেই অনেক ভালো কাজের সাথে যুক্ত। এবং আমরা আশা করি আমাদের ল অ্যালামনার এই ভালো কাজগুলো অব্যাহত থাকবে। এবং আমরা যে কাজগুলোর মধ্যে আছি, আমরা যেহেতু সবাই এটা অলরেডি ইতিমধ্যে জানে, তারপর আমরা নোটিশ আকারে এখনো যেহেতু দিই নাই, তারপর একটু ইনফর্ম করে রাখি। সেটা হচ্ছে, আমরা এই বছর প্রতি বছরের ন্যায় এবছর হয়তো আমরা ইফতার মাহফিল যেটা করি আমরা সেটা করতে পারবো না, কিন্তু আমরা সেই ইফতারটা আমরা যারা গরিব, যারা আছে রাস্তায়, যারা প্রতিদিন এই সময়টা অন্তত অনেকগুলো লোকজন খাবারের জন্য বাইরে ঘোরাঘুরি করে, কারণ জানে যে অনেকে দেয়, খাবার দেয়। তো এই জন্য আমরা আসলে চেষ্টা করছি। তবে আশা আছে, ইচ্ছা আছে যে আমরা হয়তো 500 লোককে আমরা খাওয়ানোর একটা ইচ্ছা পোষণ করছি। এখনো জানি না সঠিক এটা পারবো কিনা, তারপরে যতটুকু সম্ভব হয় আমরা এটা করব। এবং আশা করি আমরা পুরো 12 ব্যাচকে আমরা এটার সাথে পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ জালালকে সংক্ষিপ্তভাবে আমাদের সাথে সবার সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য। এই পর্যায়ে আমি একটু আসি, দেখা যাচ্ছে আমাদের হীরার কাছে। আমি কি লাস্ট ওয়ার্ড হীরার কাছে নিয়েছিলাম? নেই মনে হয়, নেই। আচ্ছা, লাস্ট ওয়ার্ড সবার উদ্দেশ্যে হীরা কি বলতে চাই সবাইকে? ধন্যবাদ ভাইয়া। আমি লাস্টে এইটুকুই বলবো যে আমরা সবাই বাসায় থাকবো, সেফ থাকবো, যতটা সম্ভব বাইরে না যাওয়া যায়। যেহেতু আমি নিজেও যাচ্ছি অফিসের কাজে, ইনশাল্লাহ আমাকে যেতে হতে পারে, তো আমি বলবো যে যারা একেবারেই প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে। তো
তো সেজন্যই বলবো যে আর যারা যাচ্ছে, যেমন পুলিশ, আর্মি যারা বাইরে আমাদের জন্য আছে, তাদের সাথে যেন আমরা সবাই কোঅপারেট করি, অযথা বাইরে যেন ঘোরাঘুরি না করি। আর আরেকটা কথা যেটা জাবের বললো, যে শুধু যারা গরিব বা নিম্নবিত্ত তারা না, মানে মধ্যবিত্ত যারা আছে তারাও দেখা যাচ্ছে এখন অনেকে খাদ্য সংকটে আছে। তো আমাদের তাদের দিকেও একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত, যারা আমরা মোটামুটি সচ্ছল আছি, যে শুধু নিজে খেলে চলবে না, তারাও যেন ঠিক মতো খেতে পারছে কিনা সেই দিকটাও যেন আমরা নজরে রাখি। আরেকটা বিষয় আমি যেটা বলবো, যে যারা দেখা যায় সচ্ছল, তারা একেবারে 2 মাস 3 মাসের বাজার আমরা করে নিয়ে আসছি, শুধু নিজেদেরটাই চিন্তা করছি, যেটা একদমই ঠিক না। এটা অনেকেই করেছে ইতিমধ্যে। তো আমি এটাই বলবো যে খাদ্যের যেন সুষম বন্টনটা হয়। শুধু আমি খেলাম, আমার প্রতিবেশী খেলো না, বা আমার আশেপাশে যারা আছে তারা, মানে টাকা আছে কিন্তু সেই পরিমাণ খাদ্য পাচ্ছে না। তো সেই জিনিসটা যেন না হয়, সেই খাদ্যের সুষম বন্টনটা যেন হয়, সেই দিকটা যেন আমরা সবাই সচেতন থাকি। আর সবাইকে বলবো আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। এই হোম কোয়ারেন্টাইনে থেকে আমি যেটা মনে করি যে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধটা অনেক বেশি বেড়ে গিয়েছে, যেহেতু অনেকদিন সবার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ হিরাকে তার সংক্ষিপ্তভাবে লাস্ট ওয়ার্ড বলার জন্য। আমরা আসলে শেষ পর্যায়ে চলে আসছি, লাইভের শেষ পর্যায়ে। সবাই এখানে আর কি ইউএসএ থেকে, অস্ট্রেলিয়া থেকে, পুতুল একটু দেরিতে আসছে, অ্যানি মনে হয় নেটওয়ার্কের প্রবলেমের জন্য চলে গেল আর কি। তারপরে আখি আসছে, জাবেরকে তো অনেক ধন্যবাদ আমরা টোটাল সবার সাথে কমিউনিকেটটা করার জন্য, করে দেওয়ার জন্য আর কি। সেক্ষেত্রে হীরাও এখানে আসছে। তো আমরা এই পর্যায়ে শেষ করতে চাই, কিন্তু আমরা বলতে চাই সবাইকে, মানে আমরা পরিস্থিতি জানতে পারলাম, একদিকে ভালো একদিকে খারাপ। অস্ট্রেলিয়াতে খুবই ভালো, ওখানে আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে কি ইউএসএ দেখা যাচ্ছে অবস্থা খুবই খারাপ। সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আপনাদের সচেতন, আমরা যদি ঠিক মতো সচেতন হই, আমরা যদি সচেতন হয়ে বুঝতে পারছি যে আমাদের খুবই খারাপ অবস্থা, আমাদের কাজ না করলে আমাদের কিন্তু দেখা যাচ্ছে কি আমরা কি খাবো এটা আর্ন করতে পারবো না, বা আমরা এটা ম্যানেজ করতে পারবো না। সেই ক্ষেত্রে সবাইকে বলবো আমরা একটু মিতব্যয়ী হই, এই সময়টাতে মিতব্যয়ী হই এবং রমজান মাস রোজা রাখি, আল্লাহর কাছে দোয়া করি এবং সচেতন হই, তাহলে আমরা আমাদের দেশটাকে বাঁচাতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ, 12 ব্যাচকে ধন্যবাদ। যারা যারা আসতে পারেননি তাদেরকেও বলবো যে আমরা যদি তা পরবর্তীতে আনতে হয় তাহলে আবার আনবো, কোনো সমস্যা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন দেশটার জন্য। আল্লাহ হাফেজ, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ। বন্ধুরা সবাই ভালো থাকবা।